লকআপে উল্টো করিয়ে ঝুলিয়ে রেখে কয়েকজন পুলিশ মিলে বেধড় মার মারছে আমাকে। শুধু তাই নয়, পুরো উলঙ্গ করে ফেলেছে তারা আমাকে। গায়ে বস্ত্র বলতে কোনো কিছুই নেই, শরীরে শুধু শর্ট প্যান্টটাই আছে। এমন জঘন্য মার যেন দুনিয়ার বুকে আর কেউ কোনোদিন খায়নি। কি এমন খারাপ কাজ করেছি আমি যে তারা আমাকে এমন জঘন্যভাবে পেটাচ্ছে? কারো ভরা ভাতে তো ছাই দেইনি আমি। শুধু রাস্তার মধ্যে পুলিশ গাড়ি দাঁড় করিয়ে চাঁদা নেওয়ার সময় তাদের এটাই বলেছিলাম যে ভাই, এসব তো জঘন্য কাজ। এটা বলায় তারা আমায় ধরে এনে লকআপে পড়ে দেয় আর এমন জঘন্যভাবে মারতে শুরু করে। স্যার, আমায় এমন বেধড় মার মারছেন কেন? আমি কি এমন করেছি? তুই আইনের মানুষের সাথে বেয়াদবি করেছিস, তাদের কাজে বাধা দিয়েছিস, তাই তোকে এমন শাস্তি দেওয়া হচ্ছে। স্যার, আমি তো কোনো অন্যায় কিছু করিনি। আমি শুধু এটাই বলেছি যে চাঁদা নেওয়াটা খারাপ কাজ। তোর ওটা বলাতেই দোষ হয়েছে। সমস্ত মানুষ চুপ ছিল, কিন্তু তুই কেন পাকনামি করতে গেলি? তাই তোর শাস্তি এটা। এই, তোরা বেটাকে মেরে মাথা থেকে ভূত নামিয়ে দে, যাতে করে ভবিষ্যতে আমাদের কাজে আর বাধা না দেয়। ওকে স্যার। স্যার, আপনারা কিন্তু এখনো অন্যায় করছেন। আপনারা কিন্তু জানেন না যে আমি কে। এই বেটা, লেকচার কম দে। তুই যেই হবি না কেন, তাতে আমাদের বালও ছেঁড়া যাবে না। আর তোকে দেখেই বোঝা যাচ্ছে যে তুই কোনো ছেঁচড়া পরিবারের ছেলে পেলে। সো যা পারিস পরে করে নিস। অফিসারের কথা শুনে চুপ হয়ে গেলাম, কারণ মূর্খ আর জাহেলদের কি বলবো, তাদের মাঝে ভালো মানুষের ছিটে ফোঁটাও নেই। তবে সত্যি বলতে, আমি যদি নিজের পরিচয়টা দেই, তাহলে এরা সব কয়টা এসে আমার পায়ের ওপরে হুমড়ি খেয়ে পড়বে। কিন্তু না, সেটা আমি করব না। তাহলে আমিও তাদের মতন জাহেল হয়ে যাব, কারণ তারা পাওয়ারের অপব্যবহার করছে, আর আমিও তাদের মতো নাম ব্যবহার করব। সো ওসব কিছুই আমি করব না। তাই চুপচাপ মার খেয়ে যাচ্ছি। সারা রাত তারা আমায় পিটিয়েছে। শরীরের এমন কোনো জায়গা বাদ রাখেনি যে তারা আমায় মারেনি। আমার পুরুষত্বের মত পড়েছে। আর সহ্য করতে না পেরে মা গো বলে চিৎকার দিয়ে জ্ঞান হারিয়ে ফেললাম। তাও তারা আমাকে ছাড়েনি। সকাল পর্যন্ত পিটিয়েছে তারা আমাকে। তারপর সকাল হতেই থানার বাহিরে একটা ময়লার স্তূপের মধ্যে তারা আমায় ফেলে দিয়ে আসে। আমি জ্ঞান হারিয়ে সেখানেই পড়ে আছি। এদিকে কনকনে ঠান্ডা, কুয়াশা গলে পানির মতন চুইয়ে চুইয়ে পড়ছে। আমি যেন শীতে জমে পুরো বরফ হয়ে গিয়েছি। কুয়াশার পানি চোখে মুখে পড়তেই আমার জ্ঞান ফিরে এলো। জ্ঞান ফিরতেই নিজেকে আবিষ্কার করলাম ময়লার স্তূপের মধ্যে। খুব জঘন্য স্মেল আসছিল ময়লার স্তূপ থেকে। স্মেলটা নাকে আসতেই পেটের ভিতরটা বলকাতে শুরু করলো। এখনই যেন বমি করে দেব, কিন্তু আফসোস, বমি করতে গিয়েও গলা দিয়ে কিছু বের হচ্ছে না। কারণ কাল থেকে পেটে কোনো দানা পানি পড়েনি কোনো মতে। কোনো মতে সেখান থেকে উঠে বাসার দিকে রওনা হলাম। শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গে জখম হয়ে আছে। ঠিকঠাক মতন হাঁটতেও পারছিলাম না, তাও খুঁড়িয়ে খুঁড়িয়ে বাসায় চলে গেলাম। বাসায় পৌঁছে এই শীতের মধ্যে আবার গোসল করলাম, কারণ একটু পর আমার কলেজে যেতে হবে। গতকাল এই অ্যাডমিশন নিয়েছি নতুন কলেজে, বাট শহরে এসেছি আজ 2 দিন হবে। এসেই এক ফ্রেন্ডের মাধ্যমে বাসা ঠিক করে সেখানে উঠেছি। তারপর গোসল করে হালকা কিছু নাস্তা করে তারপর একটা ব্যথার ওষুধ খেয়ে নিলাম। আর অতঃপর কলেজের উদ্দেশ্যে রওনা হলাম। শরীরে যেন চলতেই চাইছে না। রাস্তা দিয়ে হাঁটার সময় মাতালের মতন রাস্তার এপাশ ওপাশ চক্কর খাচ্ছিলাম। সুস্থ স্বাভাবিক মানুষের মতো হাঁটতে পারছিলাম না। তাও কোনোভাবে কলেজে পৌঁছে গেলাম। আর কলেজে পৌঁছাতেই অজোরে এক টান মারল। একই তো শরীর দুর্বল, তার উপরে কেউ আবার নিজের শরীরের জোর খাটিয়েছে আমার ওপরে। নিজেকে আর সামলে রাখতে পারলাম না। ঝ্রাম করে গিয়ে মাটির উপরে আছড়ে পড়লাম। আমি মানুষটার দিকে হা করে তাকিয়ে আছি। এই বেটা, এভাবে তাকিয়ে আছিস কেন? হ্যাঁ, মানুষজন কি তোর চোখে লাগে না? ভাই, আমি কি করেছি? তুই যে কলেজে এসে সোজা ঢুকে গেলি, পিছন থেকে যে তোকে মায়া ডাক দিচ্ছে, সেদিকে কি তোর কোনো খেয়াল নেই? ভাইয়া, আমি শুনতে পাইনি।
তাই আমিও তোকে সিস্টেম দিয়েছি। হয়েছে, যা এবার মায়ের কাছে যা, সে তোকে ডাকতেছে। কি বলে গিয়ে শুনে আয়। ছেলেটা একটা মেয়ের দিকে আঙুল ইশারা দিয়ে দেখিয়ে দিল। সেখানে অনেক কয়টা মেয়ে দাঁড়িয়ে আছে। আমি আর কথা না বাড়িয়ে মাটি থেকে উঠে মেয়েটার দিকে চলে গেলাম। আমি জানি মেয়েগুলো আমায় কেন ডেকেছে। মেয়েগুলোর সামনে গিয়ে চুপচাপ দাঁড়িয়ে আছি। তখনই একটা মেয়ে উচ্চ আওয়াজে বলে উঠল, এই ছোট লোকের বাচ্চা, তোকে যে ডাক দিয়েছি সেটা কি তোর কানে যায়নি? আমি ডাকার পরেও কি করে তুই চলে গেলি? মেয়েটার কথা শুনে বুঝতে বাকি নেই যে এটাই মায়া। মাশাআল্লাহ, দেখতে তো বেশ সুন্দর, কিন্তু মুখের ব্যবহার একদম নাউজুবিল্লাহ, যা কোনোভাবেই খাওয়া যায় না। কি রে বেয়াদব, কথা কি তোর কানে যাচ্ছে না? সরি, বলুন কি জন্য ডেকেছেন আমায়? বাপ রে, ব্যাটা তো দেখি গলাবাজি করছে। না, তোকে সাইজ করতেই হবে। একে তো ডাক দেওয়ার পরেও খাট্টারামো করে চলে গেছিস, দ্বিতীয়ত এখন কথা বলছি আর তুই অন্যমনস্ক হয়ে আছিস। প্লিজ আমায় কিছু করিয়েন না, আমি খুব অসুস্থ। না, তা বললে তো হবে না, তোকে তো শাস্তি পেতেই হবে। প্লিজ, আমি আপনার কাছে হাত জোর করছি। না, তোর কোনো কথাই আমি শুনছি না। ওই যে দেখছিস মেয়েটাকে, সোজা গিয়ে তাকে জড়িয়ে ধরে চুমু খাবি, তাহলেই তুই ক্ষমা পাবি। প্লিজ আমায় রেহাই দিন। তোকে কিন্তু মেরে আত্মারা করে ফেলবো, এটা আমি বলে দিলাম। সোজা গিয়ে যেটা বলেছি সেটা কর। কি আর করা, অপারগ হয়ে মায়ার কথা শুনতে হলো। একটা মেয়েকে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে, সোজা গিয়ে তাকে জড়িয়ে ধরলাম। তারপর যখনই চুমু খেতে যাব, তখনই হুট করে সেই মেয়েটা সোজা আমাকে পিছন ঘুরে লাথি মেরে দিল। লাথিটা এমন জায়গায় মেরেছে যে পুরো দম বের হয়ে যাচ্ছে আমার। এই ছোট লোকের বাচ্চা, তোর কত বড় সাহস! তুই আমি জড়িয়ে ধরিস? এই তোরা কে কোথায় আছিস? এই বলে চেঁচাতে শুরু করলো। মেয়েটার চিৎকার শুনে মায়া আর তার সাথের মেয়েগুলো দৌড়ে আসলো। এই রিমা, কি হয়েছে রে? আরে মায়া বলিস না, এই জানোয়ারের বাচ্চা হুট করে কোথা থেকে এসে আমার সাথে অসভ্যতাম শুরু করেছে। এই ছেলে, তোর সাহস তো কম না, তুই আমার বান্ধবীর সাথে অসভ্যতাম করিস? আপনিই তো বললেন ওনাকে জড়িয়ে ধরে চুমু খেতে। কি? আমি তোকে কখন বলেছি? একটু আগেই না বললেন যে ওনাকে জড়িয়ে ধরে চুমু খেতে? আপনার সাথের যারা আছে। এই, আমি কখন বলেছি রে ব্যাটাকে যে রিমিকে গিয়ে চুমু খেতে? মায়ার কথা শুনে সাথের সকলেই পাল্টি খেয়ে নিল। না, তুই তো বলিসনি বেটা না এগিয়ে নিজে নিজে অসভ্যতাম করছে। মেয়েগুলোর কথা শুনে পুরো থ হয়ে গেলাম। মিনিটের মধ্যেই কেমন পাল্টে খেয়ে গেল সব কয়টা। কি রে, সবাই কি বলছে সেটা শোন। রিমা, আমি তোকে এসব বাজে কথা কখনোই বলিনি। না, ব্যাটাকে সাইজ করতেই হবে। ধর তোরা সবাই ব্যাটাকে। রিমার কথা শুনে মায়া আর তার সাথের কয়েকজন আমাকে ঝাপটে ধরে ফেলল। তারপর কলেজের একটা ফাঁকা রুমে নিয়ে গিয়ে ইচ্ছে মতো মারতে শুরু করলো। আমি অসহায়ের মতো মার খেয়ে যাচ্ছি। কথা বলার মতো শক্তিও হারিয়ে ফেলেছি আমি। খোদার দুনিয়ায় মানুষগুলো যে এত নিষ্ঠুর, তা এদেরকে না দেখলে কোনো দিনও জানতে পারতাম না। মেয়েগুলো মিলে আমাকে ইচ্ছে মতো মেরেছে, তারপর সেখানে ফেলে রেখে দিয়ে চলে যায়। আমি মার খেয়ে সেখানেই পড়ে আছি। চোখ দিয়ে অঝোর ধারায় টপটপ করে পানি পড়ছে। আমি যেন আর আমার মধ্যে নেই। শরীরের যন্ত্রণা এতটা বীভৎসভাবে হচ্ছিল যে তা বলে বোঝাতে পারবো না। ছিল সে আমায় দেখতে পেয়ে দৌড়ে আসে। ভাই, আপনার কি হয়েছে? আর কে করেছে আপনার এই অবস্থা? মায়া নামের একটা মেয়ে আমায় মেরেছে। ভাই, ওই অহংকারী মেয়ের কথা যে কি আর বলবো। বাপের ক্ষমতা আছে দেখে যার তার উপরে সে ক্ষমতা প্রয়োগ করে। ভাই, আমাকে একটু পানি খাওয়ান, আমার খুব পানির তৃষ্ণা পেয়েছে। আচ্ছা দাঁড়ান, আমার ব্যাগে পানি আছে। সেই ব্যাগ থেকে পানি বের করে দিল। আমি সেটা মিনিটের মধ্যেই শেষ করে দিলাম। তারপর সেখানে বসে আছি, সে আমায় ধরে বসে আছে। ভাই, আপনাকে দেখে নতুন মনে হচ্ছে। হ্যাঁ, আমি নতুন আসছি এই কলেজে ট্রান্সফার হয়ে। কিসে পড়েন আপনি? অনার্স দ্বিতীয় বর্ষে। তাহলে তোমার ক্লাসমেট। যাক, তাহলে আর আপনি বলছি না, তুমি করেই বলছি।
তারপর ছেলেটার সাথে গল্প শুরু করলাম। তার নাম রাফি। কথা বলতে বলতে দুজনের মধ্যে একটা ভালো বন্ধুত্ব হয়ে গেল। সে আমায় ধরে ধরে ক্লাসে নিয়ে গেল। এদিকে সবাই আমার দিকে হা করে তাকিয়ে আছে। মনে হচ্ছে যেন আমি কোনো ভিন গ্রহের প্রাণী। কারোর সাথে কথা না বলেই ক্লাসে ঢুকে গেলাম। রাফি আর আমি পাশাপাশি সিটে বসেছি। এখনও সবাই আমার দিকে ঘুরে ঘুরে তাকাচ্ছে। আমি চুপচাপ নিজের মতন বসে আছি। একটু পর স্যার এসে সবার সাথে আমার পরিচয় করিয়ে দিল। কারণ আসার আগে হেড স্যারের সাথে আলাপ করেছিলাম। তিনি সকল স্যারদেরকে আমার কথা বলে দেয়। আর স্যার যখন আমার পরিচয় করিয়ে দিচ্ছিল তখন মায়া চেঁচিয়ে ওঠে, এসব কেউ খ্যাতগুলা কলেজে জায়গা পায় কি করে? হ্যাঁ, কলেজে কি রেপুটেশন বলতে কিছুই নেই নাকি? যাকে তাকে হুট করে কলেজে অ্যাডমিশন দিয়ে দিচ্ছে। তাহলে আমাদের আর দাম রইল কোথায়? মায়া, সে গেও খ্যাত ঠিক আছে, কিন্তু একটা জিনিস মাথায় রেখো, সেও মানুষ, তারও তোমাদের মতন শখ আহ্লাদ আছে, তাই সে এই কলেজে অ্যাডমিশন নিয়েছে। স্যার, সে মানুষ কি জানোয়ার সেটা দেখেই তাকে বোঝা যাচ্ছে। তবে একটা কথা বলি, কলেজে মান সম্মান দিন দিন ধুলো মিশে যাচ্ছে, আর স্যারেদের রুচিরও পতন ঘটছে। আওড়া চাওড়াকে কলেজে অ্যাডমিশন দিয়ে নাম খারাপ করছেন আপনারা। মায়া, সে না হয় করছি, কিন্তু মাথায় রেখো একটা কথা, কোনো মানুষকে পোশাক দিয়ে জাজমেন্ট করা ঠিক না। হতে পারে সে এমন কেউ যার পায়ের সামনেও তুমি যেতে পারবে না। স্যার, নিজের লিমিটে থাকেন। কোথাকার কোন খ্যাত গেওর সাথে আপনি আমার তুলনা করছেন? হ্যাঁ, আপনার কি মাথা নষ্ট হয়ে গেছে নাকি? মায়া, সেটা সময় হলেই দেখতে পারবে, এখন ক্লাস করায় মন দাও। স্যারের কথা শুনে অনেক ভালো লাগলো। স্যার কিন্তু আমার সম্পর্কে কিছুই জানে না, তবুও তিনি অনেক সাপোর্ট করেছেন আমাকে। যাক, স্যারের বিচারমান দেখে অনেক খুশি হলাম। তারপর স্যার লেকচার দিতে শুরু করলো। এদিকে আমিও স্যারের লেকচার শোনায় মন দিলাম। দেখতে দেখতে পুরো ক্লাস শেষ করলাম। ক্লাস শেষ করে বের হতেই মায়া সামনে এসে দাঁড়ায়। এই ছোট লোক, শোন, স্যারের কথা শুনে লাফানোর কিছুই নেই। মায়া কারোর কোনো ধার রাখে না। কিছুদিন কলেজে থাক, তারপর মায়া কি জিনিস সেটা ঠিকই জেনে যাবি। আমি কোনো কথা বললাম না, চুপচাপ সেখান থেকে চলে আসলাম। রানী দাঁড়িয়ে আছে। রাফির সাথে কিছুটা সময় কথাবার্তা বলে বাসার দিকে রওনা হলাম। হেঁটে হেঁটেই বাড়ির দিকে যাচ্ছি। হুট করেই পিছন থেকে একটা গাড়ি এসে আমায় ধাক্কা দিয়ে রাস্তার সাইডে ফেলে দিল। নজর ঘোরাতেই দেখি মায়া নামক মেয়েটা। ছোট লোক, দেখ কত দামি গাড়ি করে চলাফেরা করি আমি, আর তুই হেঁটে হেঁটে বাড়ি যাচ্ছিস। তোর অকাত এইটুকুই বেটা, ছ্যাঁচড়া কোথাকার। হেডাম তো নেই, তাও দৌড়ে চলে এসেছিস বড় কলেজে পড়ার জন্য। তারপর গাড়ির টান দিয়ে মায়া চলে গেল। মেয়েটার কথা শুনে মুচকি একটা হাসি দিলাম। হায় রে অহংকার! বাপের টাকায় এত অহংকার করিস তোরা যে মানুষকে মানুষ মনে হয় না। এত অহংকার কোথা থেকে যে আসে তোদের আল্লাহই জানে। আর কি বললি, অকাত নাই আমার? শালার, আমি যেদিন অকাত দেখাতে শুরু করব না, সেদিন তোরা সব কয়টা এসে আমার পা চাটবি কুকুরের মতন। ডেমোস্বরূপ একটা খেল দেখাচ্ছি। পকেট থেকে ফোনটা বের করে ড্রাইভারকে বললাম গাড়ি নিয়ে আসতে। এক ফোনে আমার সব কয়টা ড্রাইভার গাড়ি নিয়ে চলে এলো। এক এক গাড়ির জন্য এক এক ড্রাইভার রেখেছি আমি। সবাই এসে রাস্তার ধারে দাঁড়িয়ে আছে। আমি কোনো কথা না বলে ল্যাম্বরগিনি ভ্যানোতে উঠে গেলাম। এ যেন দুনিয়ায় চলতি ফিরতি একটা জান্নাত। বেটা আমায় বড়লোকই দেখায়। এই বড়লোকের দুলালি মেয়ে, শুনে রাখ, যেদিন আমি দিমাগ দেখাতে শুরু করব না, সেদিন মাটি খুঁড়ে নিজেই সেটার নিচে নিজেকে দাফন দিয়ে দিবি। সেদিন শুধু কপালে হাত ঠেকে আফসুস করবি যে হায় আল্লাহ, কার সাথে অকাত নিয়ে কথা বলেছিলাম আমি। সেদিনটা বেশি দেরি নয়, আসবে সময় আমার তরে। সেদিন ঘুরবি ভবঘুরে। সেদিন অকাত শুধু তুই নয়, দেখবে অকাত দেশান্তরে। তারপর সেখান থেকে বাড়ি চলে এলাম। বেটা আমায় বড়লোকই দেখায়। এই বড়লোকের দুলালি মেয়ে, শুনে রাখ, যেদিন আমি দিমাগ দেখাতে শুরু করব না, সেদিন মাটি খুঁড়ে নিজেই সেটার নিচে নিজেকে দাফন দিয়ে দিবি। সেদিন শুধু কপালে হাত ঠেকিয়ে আফসোস করবি
যে হায় আল্লাহ, কার সাথে অকাত নিয়ে কথা বলেছিলাম আমি। সেদিনটা বেশি দেরি নয়, আসবে সময় আমার তরে, সেদিন ঘুরবি ভবঘুরে। সেদিন অকাত শুধু তুই নয়, দেখবে অকাত দেশান্তরে। তারপর সেখান থেকে বাড়ি চলে এলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে খাবার খেয়ে নিলাম। অতঃপর কলেজ থেকে ফেরার পথে খাবার কিনে নিয়ে এসেছিলাম। খাবার খেয়ে বিছানায় গা এলিয়ে দিলাম। শুয়ে শুয়ে ভাবছি, এই দুনিয়ার মানুষগুলো কতটা নিষ্ঠুর। একটু টাকা পয়সার মালিক হলেই নিজের ভিতরে গরিমা নিয়ে আসে। মনে হয় যেন পুরো দুনিয়াটাই তার বাপের কেনা। কিন্তু সে এটা জানে না যে একটা সময় সমস্ত গরিমা তার ধুলোয় মিশে যাবে। শুয়ে গেলাম। বিকেলবেলা ঘুম ভাঙল আম্মুর ফোন পেয়ে। বাবা, কেমন আছিস তুই? আলহামদুলিল্লাহ মা, তুমি কেমন আছো? এই তো বাবা, আছি কোনো রকম। ছেলে মেয়েকে ছাড়া কি ভালো থাকা যায় বল? মা, তোমার ছেলেটা মানুষ হতে এসেছে। নিজের সন্তানকে ভালো মানুষ হিসেবে দেখতে হলে যে একটু কষ্ট করতেই হবে তোমার। হ্যাঁ রে, সে তো আমি জানি। আচ্ছা বাদ দে এসব কথা এখন। আচ্ছা বল, কলেজের প্রথম দিন কেমন কাটলো? ভালোই কেটেছে, তবে এখানেও মা অহংকারের খেলা চলে। তার মানে কেউ তোর সাথে অহংকারী দেখিয়েছে? না মা, তেমন কিছু না। আচ্ছা ছাড়ো ওসব কথা এখন মা। আর শোনো, আমি এখন ফোনটা রাখলাম, পরে কথা হবে তোমার সাথে। একটু বাইরে ঘুরতে যাব। আচ্ছা, সাবধানে থাকিস বাবা। মায়ের সাথে কথা বলে ফোনটা রেখে দিলাম। এখন একটু বাইরে যাব। শহরটা কেমন সেটা এখনও ঘুরে দেখা হয়নি, তাই শহরটা দেখতে যাব। কিন্তু ভেতরে ভেতরে কেমন যেন একটা অস্থিরতা কাজ করছে, কারণ মা বাবাকে ছেড়েই এই প্রথম এত দূরে থাকছি। যেখানে মায়ের হাত ছাড়া খাবারই খেতাম না, সেখানে এখন একা একটা শহরে বসবাস করছি। তবে যা করছি ঠিকই করছি, কারণ আমি মনে করি আমার আরাম আয়েসে কখনো পড়ালেখা হবে না, আর যদিও হয় সেটা কোনো কাজে লাগবে না। আর হলেও সেটা সবার দ্বারা সম্ভব না। আমিও অসম্ভব কাতারের মানুষ, তাই নিজেকে বানাতে চলে এসেছি। তাছাড়া বাবার করা কথাগুলো এখনও মনের মধ্যে বাড়ি খাচ্ছে যে আমি কোনোদিনও মানুষ হতে পারবো না। তাই চ্যালেঞ্জ নিয়ে বেরিয়ে গেলাম ঘর থেকে। যাক, দেখি কপালে কী লেখা আছে আমার। গায়ে শার্ট লাগিয়ে ঘুরতে বের হয়ে গেলাম। শহরের অলি গলি কিছুই চিনি না, তাই রাফিকে ফোন করেছি আমায় নিয়ে শহরটা একটু ঘুরিয়ে দেখার জন্য। সে কিছু সময়ের মধ্যে আসবে এটা বলেছে। আমি রেডি হয়ে বসে আছি রাফির অপেক্ষায়। মোটামুটি বেশ ভালোই ছেলেটা। প্রথম দিনই আমার সাথে মিশে গিয়েছে পুরোপুরিভাবে। অনেকটা সময় বসে আছি, সে এখনও আসছে না। অপেক্ষার প্রহর যেন সবচাইতে বিরক্তিকর একটা। পরিচিত হয়ে নেই। আমি আকাশ মাহমুদ, বরাবরের মতোই আছি আপনাদের সাথে। গল্পের মাঝে তো অনেক কিছুই জেনে নিলেন। তাছাড়া পরিবার বলতে বাবা মা আর একটা 9 বছরের ছোট্ট বোন আছে বাসায়। তাদের ছেড়ে চলে এসেছি। বাকি সমস্ত কিছু গল্পের সাথে থাকলেই জানতে পারবেন। রাফি এখনও আসছে না। আধা ঘন্টা পর সে আমায় ফোন দিল। কিরে রাফি, কোথায় তুমি? আরে রাস্তায় জ্যাম লেগে গিয়েছিল, তাই একটু লেট হয়ে গেছে। তুমি চলে এসো সিএনজি স্টেশনে। আচ্ছা। তারপর বাসায় তালা লাগিয়ে বের হয়ে গেলাম। বের হই সোজা সিএনজি স্টেশনে চলে গেলাম। সেখানে রাফি অপেক্ষা করছে আমার জন্য। সেখানে গিয়ে রাফির সাথে একত্রিত হয়ে ঘুরতে চলে গেলাম। শহরের অনেকটা জায়গা ঘোরাঘুরি করেছি একদিনেই। সব কিছু দেখে আইডিয়া হয়ে গেল যে শহরটা খুব অহংকারী। এই শহরে বাঁচতে হলে টাকা পয়সা পাওয়ার চাই, তবে আমার এসবে কোনো ইন্টারেস্ট নেই। তাই আমি আমার মতোই সময় পার করে দিতে পারবো, কোনো সমস্যা হবে না। অনেকটা সময় ঘোরাঘুরি করলাম রাফির সাথে। তারপর রাতে খাবার খেয়ে বাসায় চলে আসলাম। শরীরটা পুরো ক্লান্ত হয়ে আছে। একদিকে ঘোরাঘুরি, অন্যদিকে মায়া আর পুলিশের মার, আর সব কিছুই যেন একসাথে এফেক্ট করেছে। রাতের বেলায় ভয়ানক একটা জ্বর চলে আসলো, আর সারা শরীর ছেড়ে দিয়েছে আমার। কি করব বুঝে উঠতে পারছি না। আশেপাশে কেউ নেই যে ডাক দিয়ে বলবো আমায় একটু ওষুধ এনে দিতে। সেভাবেই ঘুমিয়ে পড়লাম। সকালবেলায় ঘুম ভেঙে গেল। ঘুম থেকে উঠে দেখি এখনও সারা শরীরে জ্বর আছে, তবে রাতের তুলনায় একটু কম। এদিকে কলেজের সময়টাও চলে এসেছে। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে কিছু খাওয়া দাওয়া করে কলেজের উদ্দেশ্যে রওনা হলাম। ইচ্ছে করছিল আজ কলেজে না যেতে,
কিন্তু আমি তো যাবই। আর সংগ্রাম করতে যেহেতু নেমেই পড়েছি, সেখানে এমন টুকিটাকি বাধা আসবেই। সেসব গায়ে মাখলে কোনোদিন আর সাফল্য হাসিল করতে পারবো না। কলেজে পৌঁছে গিয়েছি। কলেজের গেট দিয়ে ঢুকবো, তখনই দেখি মায়া কলেজের গেটের সামনে দাঁড়িয়ে আছে। আমি তার দিকে না তাকিয়ে সোজা ভিতরে ঢুকে যেতে ধরলাম, কিন্তু সেটা তার সহ্য হলো না। সে আমায় ল্যাং মেরে মাটিতে ফেলে দিল। তাও কিছু বললাম না, মাটি থেকে উঠে সোজা হাঁটা ধরলাম। মায়া তখনই পিছন থেকে ডাক দিল, এই ছোট লোক, তোকে যে আমি ল্যাং মেরে ফেলে দিলাম, কিন্তু তুই কিছু বললি না যে? আমি আর কি বলবো? আপনার ইচ্ছে করেছে তাই আপনি আমায় ল্যাং মেরেছেন। এতে কিছু বলতে গেলেও তো আপনি আমায় শাস্তি দিবেন। যাক, তাহলে কিছুটা হলেও বুঝে গিয়েছিস যে মায়া কি জিনিস। বাহ, ভালোই। চুপচাপ দাঁড়িয়ে আছি, কথার কোনো উত্তরই দিলাম না। আচ্ছা শোন, তোকে একটা কথা জিজ্ঞাসা করার ছিল। তোকে দেখতে ছোট লোকের মতো, কিন্তু তুই কলেজে চান্স পেলি কি করে রে? আল্লাহ মেধা একটু দিয়েছিলেন, সেটা একটু খাটিয়েছি, আর তাই চান্স পেয়ে গিয়েছি। বাহ, কথা তো অনেক বড় বড় বলিস, কিন্তু শোন, কখনো আমার সাথে টক্কর দিতে আসিস না, তাহলে কিন্তু কুকুরের মতন মরবি। না, দেব না। এবার আমি যাই। হ্যাঁ, যা। আমি সেখান থেকে চলে এলাম। অন্যদিকে মায়া এখনও সেখানেই দাঁড়িয়ে আছে। একটু পর মায়ার ফ্রেন্ডরা কলেজে আসে। কি রে মায়া, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছিস? আরে, ছোট লোকটা যে কলেজে অ্যাডমিশন নিয়েছে, তার একটু মজা নিলাম আর কি। বাহ, ভালোই তো। সকাল সকাল মুরগি পেয়ে গেছিস। তবে ছেলেটাকে আমার কেমন জানি হাবলা মনে হয়, আর তাছাড়া কেমন চুপচাপ থাকে। দেখলি, গতকাল তোর সম্পর্কে না জেনে কেমন মুখের ওপর কথা বললো। যেখানে কেউ তোর সাথে কথা বলার সাহসই করতে পারে না, সেখানে হাবলাটা কেমন মুখের ওপর কথা বলল। সাদিয়া শোন, সে আমাকে চিনতো না, তাই সে বলেছে। তবে এখন সে আমাকে ভালো করে চিনে গেছে। আশা করি আর কখনো আমার সামনে এসে কথা বলার মতো সাহস পাবে না। তবে ব্যাটাকে আরও কয়েকটা সবক দেব। মনের আশা এখনো মেটেনি, তাকে আরো ভালো করে শিক্ষা না দিতে পারলেও আমার মন ভরবে না। ওকে, ঠিক আছে, যা করার করিস। এবার চল, ক্লাসে যাব। হ্যাঁ চল। মায়া আর তার ফ্রেন্ডরা মিলে ক্লাসে চলে গেল। এদিকে আকাশ ক্লাসরুমে চুপচাপ বসে আছে। রাফি এখনো ক্লাসে আসেনি। ক্লাসে বসে আছি, কিন্তু ভেতরে কি পরিমাণ যে খারাপ লাগছে তা বলে বোঝাতে পারবো না। তারপর একটু আগেই অহংকারী মেয়েটা আমায় মাটিতে ফেলে দিয়েছে। শরীরটা পুরো লুজ হয়ে আছে। কোনো রকমে ঝিম ধরে ক্লাসে বসে আছি। একটু পর রাফি ক্লাসে এলো। সে আসতে না আসতেই স্যার ক্লাসে চলে এসেছে। রাফির সাথে কথা বলার সুযোগটাও পেলাম না। স্যার এসেই ক্লাস শুরু করে দিল। বসে বসে ক্লাস করছি। দেখতে দেখতে শেষ ঘন্টাও চলে আসলো। শেষ ঘন্টা যেই স্যার করাবেন তিনি এখনও আসেনি, তাই বসে বসে রাফির সাথে কথা বলছি। অন্যদিকে মায়া আর তার সাথের কয়েকজন ক্লাস না করেই ব্যাগ গুছিয়ে রওনা দিয়েছে। তখন রাফিকে বললাম, আচ্ছা রাফি, ওরা যে ক্লাস না করে চলে যাচ্ছে, স্যার ওদের কিছু বলবে না? আরে ওই ডাকাত মেয়েকে কে কি বলবে? যেমন খুশি তেমন ভাবেই চলে ওই মেয়ে। বাপের হেডাম আছে বলে কথা। ও, রাফির সাথে কথা বলছিলাম, তখনই স্যার চলে আসলো। তারপর ক্লাস একদম শেষ করেই বের হলাম। বের হতেই দেখি মায়া আর তার ফ্রেন্ডরা মিলে কলেজের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছে। আমি তাদেরকে দেখে সাইড হয়ে গেলাম। রাফিও আমার সাথে সাথেই চলে আসলো, কিন্তু সাইড হয়েও লাভ হলো না। মায়া আমাকে পিছন থেকে ডাক দিল, এই ছোট লোক, এদিকে আয়। আমি আর রাফি মায়ার কাছে গেলাম। এই ব্যাটা রাফি, তোকে কে আসতে বলেছে? হ্যাঁ, আমি ডেকেছি ওই ছোট লোকটাকে, কিন্তু তুই কেন আসলি? যা ভাগ এখান থেকে। রাফি মায়ার ভয়ে সেখান থেকে চলে গেল, আর আমি একা একাই দাঁড়িয়ে আছি মায়ের সামনে। আল্লাহ না জানি কি করে এখন আমার সাথে। এই ছেলে, চল আমার সাথে। কোথায় যাব? আমরা শপিংয়ে যাব, আর তুই আমাদের জিনিসপত্র ক্যারি করবি। প্লিজ, আমি পারবো না, আমার শরীরটা অনেক খারাপ। এই ব্যাটা, আবার আমার মুখের উপরে কথা বলিস?
বলে আকাশের কান টানতে টানতে মায়া গাড়ির সামনে নিয়ে যায়। চল সোজা আমাদের সাথে। মেয়েটা আমায় জোর করে গাড়িতে তুলে তাদের সাথে নিয়ে এলো। গাড়ি শপিং মলের সামনে এনে দাঁড় করিয়েছে। শোন, তুই এখানেই থাক, আমাদের শপিং শেষ হলে সব কিছু এনে গাড়িতে ওঠাবি। কিছুই বললাম না মেয়েটাকে। তার থেকে একটু দূরে দাঁড়িয়ে আছি। আকাশে ঠাডা পড়া রোদ, অথচ জ্বরের কারণে ভয়ঙ্কর ঠান্ডা লাগছে আমার। সকালে কলেজে আসার সময় একটা মাফলার গলায় পেঁচিয়ে নিয়ে এসেছিলাম। সেটা ব্যাগ থেকে বের করে নাক, গলা, কান সব ঢেকে ফেললাম। শুধু চোখ আর মুখের কিছুটা অংশ দেখা যাচ্ছে। আধা ঘন্টা যাবৎ একটা জায়গায় দাঁড়িয়ে আছি। তারা শপিং মলের ভিতরে কি যে করছে কে জানে। হঠাৎই দেখলাম শপিং মলের দিকে একদল ছেলে পেলে এগিয়ে আসছে। ছেলেগুলোকে দেখে বোঝা যাচ্ছে যে তারা উচ্ছৃঙ্খল ছেলে পেলে। তারা এসে শপিং মলের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আড্ডা মারছে। এমন সময় মায়া আর তার সাথের সকলেই ব্যাগ ভরে শপিং করে এনে আমার হাতে ধরিয়ে দিল। এই ছোট লোক, এইগুলোকে গাড়িতে সাজিয়ে রাখ। আচ্ছা, আমি ব্যাগগুলো নিয়ে গাড়ির মধ্যে সেট করছি। অন্যদিকে ছেলেগুলো দিকে তাকিয়ে বাজে বাজে মন্তব্য করছে। আমি সমস্ত ব্যাগ গাড়িতে সেট করিয়ে দিয়ে দাঁড়িয়ে আছি। ছেলেগুলো এখনও বাজে বাজে কথা বলছে। মাম্মা দেখ মালগুলা সেই না? হরে মামা, একবার পাইলে পুরো সেই করে খাতি যত্ন করতাম। ছেলেগুলোর এসব কথা শুনে মায়া ছেলেগুলোর দিকে এগিয়ে যায়, আর আমি ঠায় সেখানেই দাঁড়িয়ে আছি। এই ছেলে, তোদের সমস্যাটা কি রে? হ্যাঁ, অনেকক্ষণ থেকে দেখছি তোরা আমাদের নিয়ে বাজে বাজে কথা বলছিস। তোরা চিনিস আমি কে? এই মেয়ে, তোরে চিনার কি আছে রে? তুই একটা মেয়ে, মেয়ে মানে মাল, আর মাল মানে ভোগের পাত্র। ছেলেগুলোর মুখে এসব কথা শুনে মায়া ঠাস করে একটা থাপ্পড় লাগিয়ে দেয়, আর সাথে সাথেই ছেলেগুলো খেপে যায়। এদিকে আমি এখনও সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখছি। আর তামাশা দেখা ছাড়া কী বা করার আছে? এই মেয়ে, তুই কত বড় সাহস, তুই আমরা থাপ্পড় মারিস? বলে দ্রম করে মায়ার গালে সজোরে একটা থাপ্পড় বসিয়ে দিই। মায়া থাপ্পড়ে টাল সামলাতে না পেরে মাটিতে পড়ে যায়। তারপরে ছেলেটা মায়ার চুলের মুঠি ধরে তলপেট বরাবর সজোরে একটা লাথি মারে। মায়া ব্যথায় মাকেও বলে চিৎকার দিয়ে কান্না করে দেয়। ছেলেগুলোর কাণ্ড দেখে যেন শরীরের রক্ত মাথায় উঠে গেল। কিন্তু চুপচাপ দাঁড়িয়ে আছি আমি, কারণ দেখি মায়ের সাথে ফ্রেন্ডগুলো কিছু করে নাকি আগে। কিন্তু না, তারাও ভয়ে চুপসে আছে। ওদিকে ছেলেগুলো মায়াকে মেরেই চলেছে। না, এবার আমাকে কিছু একটা করতেই হবে। ছেলেগুলোর দিকে এগিয়ে গেলাম। মায়া চেঁচিয়ে কান্না করছে। গিয়েই একটা ছেলের কলার ধরে টান দিয়ে মেরে দিলাম বুকের মধ্যে। লাথি খেয়ে ছেলেটার সাথে সাথেই মাটিতে লুটিয়ে পড়ল। আর তার সাথের ছেলেগুলো এই দৃশ্য দেখে দৌড়ে আসলো আমার দিকে, আমাকে মারার জন্য। তারা চারপাশ থেকে আমাকে ঝাপটে ধরে ফেলল। আমি নড়াচড়াও করতে পারছি না। আসলে জ্বরের কারণে শরীরে শক্তিও নেই। তাদের থেকে একটা ছেলে এসে আমার মুখ থেকে মাফলারটা টান দিয়ে খুলে ফেলল। সে আমার ফেস দেখেই এক দৌড়ে সেখান থেকে পালিয়ে যায়, আর ছেলেটা দৌড়াচ্ছে আর চেঁচাচ্ছে। আমার জীবনরে আমি ভালোবাসি, তাই আমি পালিয়ে যাচ্ছি। তোদের জীবন নিয়ে যদি মায়া থাকে তাহলে সব কয়টা পালা এখান থেকে, না হয় আর কোনো দিন তোদের সাথে আমার দেখা হবে না। কারণ তোরা যাকে ধরে রেখেছিস সে কোনো মানুষ না, সে মানুষরূপী একটা আজরাইল। ছেলেটার কথা শুনে যে যেদিকে পেরেছে পালিয়েছে। চোখের সামনে আর একটা কেউ দেখতে পারছি না, শুধু মায়া মাটিতে পড়ে কান্না করছে। সবাই এই দৃশ্য দেখে হাঁ করে তাকিয়ে আছে আমার দিকে। সবার চোখ জোড়া কপালে উঠে যাওয়ার মতো অবস্থা। সত্যিই যেন মনে হয় তারা নিজের চোখের সামনে আজরাইলকে দেখে ফেলেছে। ছেলেটার কথা শুনে যে যেদিকে পেরেছে পালিয়েছে। চোখের সামনে আর একটা কেউ দেখতে পারছি না, শুধু মায়া মাটিতে পড়ে কান্না করছে। সবাই এই দৃশ্য দেখে হাঁ করে তাকিয়ে আছে আমার দিকে। সবার চোখ জোড়া কপালে উঠে যাওয়ার মতো অবস্থা। সত্যিই যেন মনে হয় তারা নিজের চোখের সামনে আজরাইলকে দেখে ফেলেছে। আমি চুপচাপ দাঁড়িয়ে আছি। সবার এরকম করে তাকিয়ে থাকা দেখে কেমন যেন একটা লাগছিল। না, নিজেকে আড়াল করতে হবে। কোনো কিছু না ভেবে মায়ার হাত আলতোভাবে ধরে মাটি থেকে উঠালাম তাকে। কিন্তু সে আমায় অবাক করে দিল। সে খপ করে আমায় জড়িয়ে ধরে কান্না করতে শুরু করল। সবাই যেন এই দৃশ্য দেখে পুরাই অবাক। সকলেই আমার দিকে এগিয়ে আসে। মায়া,
তুই ঠিক আছিস তো? মায়ার কোনো উত্তর নেই। সে আমাকে জড়িয়ে ধরে কেঁদেই চলেছে। এই মায়া, কথা বলছিস না কেন তুই? হ্যাঁ, আমার কোনো কথা বলতে ইচ্ছা করছে না। তোরা প্লিজ কিছুটা সময় আমাকে ওর কাছে থাকতে দে। মায়া কী সব বলছিস তুই? হ্যাঁ, আমি যা বলেছি কানে শুনেছিস তো তোরা? তারপরেও কেন খামোখা প্রশ্ন করছিস? কেউ আর কোনো কথা বলল না। সবাই মায়ার কথা শুনে চুপ হয়ে দিকে আমার ভিতরে অস্থির লাগছে বিশাল রকমের। তাও চুপচাপ দাঁড়িয়ে আছি। একটু পর মায়া আমায় ধাক্কা দিয়ে সরিয়ে দিল। আমি ওর কাণ্ড দেখে অবাক চোখে তাকিয়ে আছি তার দিকে। সে নিজেই আমাকে জড়িয়ে ধরলো, আবার নিজেই ধাক্কা দিয়ে সরিয়ে দিল। আল্লাহ না জানে কি করে এখন আবার আমার সাথে। এই বেয়াদব ছেলে, তোর তো জ্বরে গা পড়ে যাচ্ছে। তুই এত জ্বর নিয়ে দাঁড়িয়ে আছিস কি করে? হ্যাঁ, আমি তো আগেই বলেছিলাম যে আমার শরীর খারাপ, কিন্তু তাও আপনি আমার কান টেনে এখানে নিয়ে এসেছেন। তাই বলে কি তুই চুপচাপ থাকবি? হ্যাঁ, একবার মুখ ফুটে তো বলতে পারতিস যে তোর জ্বর উঠেছে, তাহলে হয়তো তোর উপর জোর খাটাতাম না। ও মা, মেয়েটার কথা বলার ধরন পুরোই পরিবর্তন হয়ে গেল কি করে? যেই মেয়ে আমাকে ইচ্ছে মতো মেরেছে সেই মেয়ে এখন নরম ভাষায় কথা বলছে। কি রে, কথা বলছিস না কেন? আসলে এমনিতেই বলিনি। আচ্ছা থাক, হয়েছে যা হবার। এবার চল তুই আমার সাথে, তোকে ডক্টরের কাছে নিয়ে যাব। মায়ার কথা শুনে তার ফ্রেন্ড একজন বলে ওঠে, এই ছেলে, তোর শরীরে কি জ্বর অনেক বেশি? দেখি তো। এটুকু বলেই আকাশের কপালে হাত দেয়। কিন্তু মায়া ঝটকানি দিয়ে মেয়েটার হাত সরিয়ে দেয়। এই, তোরা কেউ ওকে স্পর্শ করবি না, ওকে শুধু আমি স্পর্শ করব। ছেলেগুলো যখন আমায় মারছিল তখন সে এসে আমায় বাঁচিয়েছে। আমি মাটিতে পড়ে কান্না করছিলাম, সে এসে আমার হাত ধরে উঠিয়েছে। তোরা তখন টাইট দাঁড়িয়েছিলি। তো এই ছেলেকে তোরা কেউ স্পর্শ করতে পারবি না, ওকে স্পর্শ করলে একমাত্র আমি করব। মায়া, তুই এই ছোট লোক ছেলের জন্য আমাদের সাথে এমন ব্যবহার করবি? তাহিয়া, মুখ সামলে কথা বল। তাহিয়া মায়ার ফ্রেন্ডদের মধ্যে একজন। হতে পারে সে ছোট লোক, কিন্তু সে মনের দিক থেকে অনেক বড়। সো ওকে নিয়ে আর একটাও বাজে কথা বললে তোদের খবর করে ছেড়ে দেব আমি। মায়া, এতটা পাল্টে গেলি কি করে মুহূর্তের মাঝে? তাহিয়া প্লিজ যা তো, আমার এখন কোনো ধরনের বকবক করতেই ভালো লাগছে না। প্লিজ তোরা সবাই আমার গাড়ি করে বাসায় চলে যা, আমি ওকে নিয়ে হসপিটাল যাব। ওকে, ঠিক আছে, আমরা চলে যাচ্ছি। এদিকে আমি তো পুরোই টাসকে খেয়ে গেলাম মায়ার কথা শুনে। সে মিনিটের মধ্যেই কেমন পাল্টে গেল। মায়ার ফ্রেন্ডরা সবাই গাড়ি নিয়ে বাসায় চলে গেল। এদিকে মায়া আমার জন্য রিক্সা দাঁড় করিয়েছে, তারপর আমায় ধরে রিক্সায় উঠায়। আঙ্কেল, হসপিটাল নিয়ে চলেন। আচ্ছা মামনি। আমি চুপচাপ রিক্সার মধ্যে, শরীর গিরগির করে কাঁপছে আমার। পাশ থেকে মায়া হয়তো সেটা লক্ষ্য করেছে। সে একদম আমার শরীরের কাছে চলে আসলো, পুরো গায়ে গায়ে ঘেঁষে বসেছে আমার সাথে সে। আমার শরীর কম্পন যেন আরও বেড়ে গেল। আমি নিজেকে আর সামলে রাখতে পারছিলাম না। মাথাও ঘুরতে শুরু করেছে আমার। মনে হয় যেন আমি এখনই মাথা ঘুরিয়ে রিক্সা থেকে পড়ে যাব। চোখ মুখ বন্ধ হয়ে আসছিল আমার, একদম পুরোপুরি নিস্তেজ হয়ে আসছে শরীর। না, আমার আর টিকে থাকা সম্ভব না। মাথা চক্কর দিয়ে পড়ে যেতে লাগলাম রিক্সা থেকে। ঠিক তখনই মায়া আমায় এক টান দিয়ে নিজের বুকের সাথে নিয়ে নিল। এই ছেলে, কিচ্ছু হবে না তোমার। এই তো হসপিটাল চলে এসেছি আমরা। তুমি আর একটু সময় আমার বুকে মাথা রেখে চোখ বুজে থাকো। যদিও সেন্স নেই নিজের মধ্যে, তবে বুঝতে পারছিলাম যে মেয়েটা আমার সাথে এখন অস্বাভাবিক আচরণ করছে। কিন্তু আমার এখন এসব নিয়ে ভাবার মতো পরিস্থিতি নেই। আমি মেয়েটার বুকে মাথা রেখে হেলান দিয়ে চুপচাপ বসে আছি, আর সে আমায় ধরে রেখেছে দু হাত দিয়ে। এক হাত দিয়ে আমার শরীর চেপে ধরেছে, আর এক হাত আমার মাথার নিচে আলতো করে রেখে দিয়েছে। দেখতে দেখতে হসপিটালে পৌঁছে গেলাম। মায়া আমায় ধরে ধরে হসপিটালের ভিতরে নিয়ে গেল। ডক্টর, দেখেন তোর কি হয়েছে। ডক্টর আমাকে চেক আপ করে বলল, দেখুন, পেশেন্টের শরীর অনেক দুর্বল, তাছাড়া জ্বরের মাত্রাটাও অনেক বেশি। পেশেন্টকে তাড়াতাড়ি স্যালাইন দিতে হবে। ডক্টর যা করার তাই করে, বাট সে যেন সুস্থ হয়ে ওঠে।
ডক্টর তাড়াতাড়ি একজন নার্সকে ডেকে বলল আমাকে বেডে নিয়ে গিয়ে সেলাইন লাগিয়ে দিতে। নার্স ডক্টরের কথা মতো আমায় বেডে নিয়ে এসে সেলাইন লাগিয়ে দিল। শরীর এতটা দুর্বল লাগছিল যে আমি বেডের মধ্যেই ঘুমিয়ে পড়লাম। এক ঘুমে সোজা রাত হয়ে গিয়েছে। ঘুম ভাঙতেই দেখি মায়া আমার পাশে বসে আছে। বসে বসে আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। এত রাত হয়ে গেল, আপনি এখনো বাসায় যাননি? না, কিভাবে বাসায় যাব তোমায় এভাবে ফেলে রেখে? মেয়েটার কথা শুনে অবাকের উপর অবাক হচ্ছি শুধু। এই গতকালই তো এই মেয়েটা আমাকে মারলো, আর আজ সেই মেয়ে আমার জন্য টেনশন। তোমার কেমন লাগছে এখন? যাক, চিন্তামুক্ত হলাম। তোমার সেলাইনও শেষ হয়ে এসেছে। দাঁড়াও, ডক্টরের সাথে কথা বলে তোমার বাসায় পৌঁছে দিয়ে আসছি। আচ্ছা। মেয়েটা ডক্টরের সাথে কথা বলে আমায় পৌঁছে দিয়ে গেল। এই ছেলে কাল কিন্তু কলেজে যাবে না। আগে সুস্থ হও, তারপর কলেজ যাবে। আর ওষুধগুলো কন্টিনিউ করবে। আমি কিছু খাবার কিনে দিয়েছি ব্যাগের মধ্যে, সেটা খেয়ে রাতে ওষুধ খেয়ে নেবে। আচ্ছা। তারপর মেয়েটা চলে গেল। এদিকে আমি বাসায় পৌঁছে হালকা কিছু খেয়ে নিলাম। পরে খেয়ে দিয়ে ওষুধ খেয়ে নিলাম। তারপর শুয়ে পড়লাম। মেয়েটার আচরণগুলো এখন আমার চোখে ভেসে উঠছে। মনে হচ্ছিল যেন সে আমার বিয়ে করা বউ। এমন করে কেয়ার করছিল সে আমার। আর এসব নিয়ে ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গিয়েছি তা নিজেও বলতে পারবো না। সকালবেলায় ঘুম ভাঙতেই দেখি মায়া আমার মাথার কাছে বসে আছে। আমি মেয়েটাকে দেখে থতমত খেয়ে গেলাম। এই যে আপনি কখন এলেন? কাল 7টা বাজে। ঘড়ির দিকে তাকিয়ে দেখি 9টা বাজে। তার মানে মেয়েটা এসে 2 ঘন্টা যাবৎ আমার জন্যই বসে আছে। সত্যি মেয়েটার আচরণ দেখে নিজের কাছে নিজেরই অবাক লাগছে। আচ্ছা, এখন শরীর কেমন আছে? একটু কমে এসেছে, কিন্তু শরীরের দুর্বলতা আগের মতোই। সব ঠিক হয়ে যাবে। সেদিন সারাদিন মেয়েটা আমার বাসায় ছিল। আমাকে নিজের হাতে জোর করে খাইয়ে দিয়েছে। মেয়েটার কেয়ার যেন ভেতরটাকে ক্ষতবিক্ষত করে দিচ্ছে আমাকে। তারপর সন্ধ্যা হতেই সে চলে যায়। আর যাওয়ার আগে আলতো করে একবার জড়িয়েও ধরেছিল। তারপর চলে গিয়েছে। এদিকে আমার মনের ভিতরে তো পুরো আগুন ধরিয়ে দিয়েছে সে। সেই আগুন কী করে শান্ত করব তা আমার জানা নেই। এভাবেই দিনটা কেটে গেল। পরের দিন সকালবেলায় শরীরটা একটু ভালো লাগছে। কলেজে চলে গেলাম। কলেজে গিয়ে দেখি কেউ কলেজে আসেনি। আমি ক্লাসে চলে গেলাম। ক্লাসে গিয়ে দেখি রাফি আর তার কিছু ক্লাসমেট নিজেদের মধ্যে কথা বলছে। আবার কেউ কেউ বসে আছে। আমিও চুপচাপ বসে পড়লাম। রাফি আমায় দেখে কাছে চলে এলো। এই আকাশ, গতকাল কি হয়েছিল যে কলেজে আসলি না? আরে শরীরটা একটু খারাপ থাকায় আসতে পারিনি। ও, এখন শরীর কেমন আছে? দুজন গল্প করতে করতে সবাই চলে এলো ক্লাসে, এবং স্যারও ক্লাস করাতে চলে এলো। কিন্তু মায়া আর তার সাথের কেউ এখনও আসেনি। ধরো, আসলে আসুক, না আসলে নাই। আমি আমার মতন ক্লাসে মন দিলাম। ক্লাস করছিলাম। হঠাৎ এক অন্য ডিপার্টমেন্টের একজন এসে বলে গেল, স্যার, আকাশ নাকি তাকে মায়া আপু ডাকছে। মেয়েটার অশান্তি করা ছাড়া কোনো কাজ নেই। ছেলেটা ভালোই ভালোই ক্লাস করছে, এখন তাকে নিয়ে গিয়ে বিরক্ত করবে? এই আকাশ, যাও তো, দেখে এসো মায়া কেন তোমায় ডাকছে। আমি চুপচাপ ক্লাস থেকে বের হয়ে গেলাম। কি সাংঘাতিক মেয়ে বাবা! সে নিজে তো ক্লাস করবে না, আবার আমাকে ক্লাস থেকে ডেকে পাঠায় অন্যদের সামনে, যেখানে স্যার উপস্থিত রয়েছে। সেখানে হুকুম চালাচ্ছে। যাই হোক, তার মনে কি একটু ভয়ভীতি নেই? হ্যাঁ, আল্লাহই জানে। ক্লাস থেকে বের হতেই দেখি মায়া আর তার ফ্রেন্ডগুলো কলেজের গেটের সামনে বসে বসে আড্ডা মারছে। আমি চুপচাপ হেঁটে তাদের সামনে চলে গেলাম। আপনি কি আমায় ডেকেছেন? হ্যাঁ, ডেকেছি। দেখি, আমার পাশে এসে বসো। এই, তোরা ওকে একটু জায়গা দে। আমি মায়ার পাশে গিয়ে বসলাম। পাশে গিয়ে বসতেই সে আমার কপালে হাত দিয়ে বলে, জ্বর তো মোটামুটি সেরে গেছে, তাই না? হ্যাঁ, জ্বর। যাক, ভালোই হয়েছে। আচ্ছা, সকালে কিছু খেয়েছো? তবে তেমন কিছু নয়, হালকা নাস্তা করে কলেজে চলে এসেছি। এখন যদি আমি তোকে একটা মার লাগিয়ে দিই? তোকে বলেছি পেট ভরে খাবার খাবি আর ওষুধগুলো কন্টিনিউ করবি, কিন্তু তোর তো দেখি কথা কানেই যায় না। আসলে খেতে ইচ্ছে করছিল না, তাই ভালো করে খাইনি। আকাশের বাচ্চা,
মেজাজ খারাপ করবি তো সোজা গাল লাল করে দেব। তোর ইচ্ছার গোষ্ঠী মারি আমি। চল তুই আমার সাথে এখন। এই তোরা এখানে একটু থাক, আমি ওকে ক্যান্টিন থেকে কিছু খাইয়ে নিয়ে আসি। মায়ার কথা শুনে পাশ থেকে একজন বলে উঠল, মায়া, ওকে নিয়ে তুই একটু বেশি আদিক্ষেতা করে ফেলছিস বলে মনে হচ্ছে না? শোন, এইবার বলেছিস তো বলেছিস, কিন্তু দ্বিতীয়বার থেকে ওকে নিয়ে আর একটাও বাজে কথা যদি বলিস, তাহলে সেদিনের পর থেকে আমার সাথে তোদের সব সম্পর্ক শেষ। বাকি সবাইকে নিয়ে বলিস বলতে পারিস, বাট ওকে নিয়ে আর একটাও বাজে কথা না। আমি তো মায়ার কথা শুনেই পুরো থ হয়ে গেলাম। সেই রেগে মেগে আমার হাত ধরে টানতে টানতে ক্যান্টিনে নিয়ে গেল। তারপর নাস্তার অর্ডার করে নিজের হাতে খাইয়ে দিল আমায়। আমার ভিতরে যে কীরকম ঘূর্ণিঝড় বইছে মায়ের কাণ্ডকর্ম দেখে তা বলার মতো নয়। তারপর সে আমায় খাইয়ে দিয়ে নিজেই বিলটা পে করলো। পরে আবার তার সাথে করে নিয়ে এলো, সেম জায়গায় এসে বসেছে আবার। আচ্ছা, আমার কি আর কোনো কাজ আছে এখন? না হয় ক্লাসে যেতাম। না, এখন ক্লাসে যেতে হবে না তোর। এই ঘন্টা শেষ হোক, তারপর ক্লাসে চলে যাস। এখন আমার পাশে বস। কি আর করা, মায়ার পাশে চুপচাপ বসে আছি। সে তার বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে। একটু পর ঘড়ি দেখে সে আমায় নিজেই বলল, এই যে ঘন্টা শেষ হয়েছে, যা এবার সোজা ক্লাসে চলে যা, গিয়ে ক্লাস কর। আচ্ছা। তারপর সেখান থেকে উঠে ক্লাসের দিকে হাঁটা ধরলাম, কিন্তু হঠাৎই মাঝপথে আমার পুরনো ফ্রেন্ড নাদিয়ার সাথে দেখা হলো। এই আকাশ, তুই এখানে? আমারও তো সেম প্রশ্ন, তুই এখানে? আরে আমি তো এই কলেজেই পড়ি, কিন্তু তুই এখানে কি করছিস? আরে আমিও তো কিছুদিন আগে এই কলেজে অ্যাডমিশন নিয়েছি। কি সত্যি? হ্যাঁ রে। যাক, ভালোই হয়েছে। এখন থেকে তোর সাথে আড্ডা দেওয়া যাবে। বহুদিন পর পুরনো কোনো ফ্রেন্ডের সাথে একত্রে হলাম, কিন্তু আফসোস তুই হয়তো অন্য ডিপার্টমেন্টে। হ্যাঁ, আচ্ছা শোন একটা কথা, আমার বিষয়ে কাউকে কিছু বলিস না, কেমন? কিন্তু কেন? প্লিজ বলিস না, কারণটা পরে না হয় একদিন জানতে পারবি। আচ্ছা ঠিক আছে, বলবো না। এবার আমি ক্লাসে যাই, পরে কথা হবে। আচ্ছা যা, তোদের তো আবার এখন ক্লাস আছে। হ্যাঁ। তারপর নাদিয়ার সাথে কথা বলে ক্লাসে চলে এলাম। ক্লাসে এসে সোজা নিজের জায়গায় বসে গেলাম। রাফি আমার পাশের সিটে বসেছে। সে আমায় ছোট্ট করে ডাক দিয়ে বলল, কিরে, কেন রেখেছে ডেমাগি মেয়েটা তোমায়? এমনি খোঁজ খবর নিতে ডেকেছে। মানে কি বললে, বুঝলাম না। আরে বাদ দাও, ক্লাস শেষে সব কিছুই বলবো। তারপর ক্লাসে মন দিলাম, আর এরকম দেখতে দেখতে ক্লাসটা রাফির সাথে বের হয়ে গেলাম। ক্লাসরুম থেকে যেই না বের হতে যাব, তখনই দেখলাম মায়া ক্লাসরুম থেকে একটু দূরে দাঁড়িয়ে আছে। সে আমার দিকে ভয়ঙ্কর দৃষ্টিতে তাকিয়ে আছে। সে আমাকে দেখতে পেয়ে দৌড়ে এসে আমার কলার ধরে টানতে টানতে খোলা মাঠে নিয়ে এলো। তারপর সবার সামনে ঠাস ঠাস করে 2 গালে কয়েকটা থাপ্পড় বসিয়ে দিল। মেয়েটার কর্মকাণ্ড দেখে পুরো থ হয়ে দাঁড়িয়ে আছি। থাপ্পড় খেয়ে যেন আমার পুরো দুনিয়াদারি গোল গোল ঘুরছে। আমি যেন আর নিজের মধ্যে নেই। আশেপাশের সকলেই আমার দিকে চোখ পাকিয়ে তাকিয়ে আছে। লজ্জায় মাটির দিকে তাকিয়ে আছি। মান সম্মান একদম ধুলোয় মিশিয়ে দিল সে আমার। মায়া আমাকে দেখতে পেয়ে দৌড়ে এসে আমার কলার ধরে টানতে টানতে খোলা মাঠে নিয়ে গেল। তারপর সবার সামনে ঠাস ঠাস করে 2 গালে কয়েকটা থাপ্পড় বসিয়ে দিল। মেয়েটার কর্মকাণ্ড দেখে পুরো থ হয়ে দাঁড়িয়ে আছি। থাপ্পড় খেয়ে যেন আমার পুরো দুনিয়াদারি গোল গোল করে ঘুরছে। আমি যেন আর নিজের মধ্যে নেই। আশেপাশের সকলেই আমার দিকে চোখ পাকিয়ে তাকিয়ে আছে। লজ্জায় মাটির দিকে তাকিয়ে আছি। মান সম্মান একদম ধুলোয় মিশিয়ে দিল সে আমার। এই খবিস, সমস্যা কি তোর? হ্যাঁ, আমার তো কোনো সমস্যা নেই। তোকে তখন আমি কি বলেছিলাম যে সোজা ক্লাসে যাবি, কিন্তু তুই ক্লাসে না গিয়ে অন্য মায়ের সাথে কি ইটিস পিটিস করছিস? হ্যাঁ, কি পাকনা কুচিয়ে গেছে তোর? থাপ্পড় মারার কাহিনী তাহলে এত সময় পরে বুঝতে পারলাম। আরে মেয়েটা তো আমার পরিচিত, বলতে গিয়েও থেমে গেলাম। না, ওকে কিছু বলা যাবে না, তাহলে অনেক কিছু সামনে চলে আসবে, আর সিক্রেটও হতে পারে। কি রে, কথা বলছিস না কেন তুই? ওই মেয়ের সাথে কি তোর? হ্যাঁ, তোকে সুন্দর করে খাইয়ে দাইয়ে বললাম যা
ক্লাসে চলে যেতে, কিন্তু তুই বান্দরের বাচ্চা ক্লাসে না গিয়ে ইটিস পিটিস করছিস। হ্যাঁ, সরি, আমার ভুল হয়ে গিয়েছে, আর কখনো এমন ভুল হবে না। ভুলের গোষ্ঠী মারি, দাঁড়া, তোর ব্যবস্থা করছি আমি। চল তুই আমার সাথে। মায়া আমার কলার ধরে আবার টানতে টানতে একটা নির্জন জায়গায় নিয়ে গেল। আমি ছাগলের মতো করে তার সাথে চুপচাপ চলে গেলাম। এবার তোকে কি করব বল? আমার চরম রাগ উঠেছে তোর উপরে। তুই কি জানিস না, হ্যাঁ, যে কলেজের সব খবর মায়ের কানে চলে আসে? সত্যি আমি বুঝতে পারিনি যে আপনি ওর সাথে কথা বলায় রেগে যাবেন। প্লিজ এবারের মতো মাফ করে দিন। এত সহজে তো তোকে মাফ করব না, কিছু তো একটা শাস্তি তোকে পেতেই হবে। যা, ওই জায়গাটায় গিয়ে কান ধরে এক পা উঠিয়ে দাঁড়িয়ে থাক, একটা জায়গা দেখিয়ে দিয়ে। প্লিজ মাফ করে দিন না এবারের মতো। খবিস, কথা না বাড়িয়ে চুপচাপ যেটা বলছি সেটা গিয়ে কর, না হয় থাপড়ে গালির সব কটা দাঁত ফেলে দেব। কি আর করা, মেয়েটার রাগ দেখে কলেজে যেন শুকিয়ে গিয়েছে আমার। চুপচাপ বাধ্য ছেলের মতো গিয়ে মায়ের কথা মতো কাজে লেগে পড়লাম। মানে কান ধরে এক পায়ের উপরে দাঁড়িয়ে রইলাম। সে রাগে ফসফস করছে, এদিকে আমি পুরো লজ্জায় শেষ। কারণ এমন জায়গায় সে আমায় দাঁড় করিয়েছে যেখান দিয়ে কলেজের সমস্ত ছেলে মেয়েরা যাতায়াত করে, কিন্তু লজ্জা পেলেও কিচ্ছু করার নেই। প্রায় আধা ঘন্টা খানিক সে আমায় দাঁড় করিয়ে রাখলো। আমার পা ঝিমঝিম করছে, আর দাঁড়িয়ে থাকার শক্তিও নেই আমার। তবে যেভাবেই হোক না কেন, সে যতক্ষণ না আমার সাজা মুখ সেই জায়গাতেই বসে আছে। একটু পর তার কিছু ফ্রেন্ডরা তার কাছে আসে। কি রে মায়া, কি শুরু করেছিস তুই? হ্যাঁ, এই ছোট লোক ছেলেটা অন্য মেয়ের সাথে কথা বলেছে দেখে তোর কেন এত গায়ে জ্বালা করছে বলতো? তাহিয়া, মুখে লাগাম দিবি নাকি থাপ্পড় লাগিয়ে দিব তোকে? তুই কাকে নিয়ে কি বলছিস? হ্যাঁ মায়া, তুই ওই ছ্যাচড়া ছেলের জন্য আমায় মারতে চাইছিস? তাহিয়া, সত্যি তুই কিন্তু এবার আমার হাতে থাপ্পড় খাবি। এটা তোর সেকেন্ড ওয়ার্নিং। এরপর থেকে আকাশকে নিয়ে আর একটাও বাজে কথা বলবি না। কান খুলে শুনে রাখ একটা কথা, সে যেমনই হোক না কেন, সে কিন্তু আমার পাগল। আর আমার পাগলকে নিয়ে কেউ কিছু বললে আমি তাকে ছেড়ে কথা বলবো না। আচ্ছা সরি, আর বলবো না, কিন্তু দেখ ছেলেটা মাটিতে পড়ে আছে। এদিকে আমি দাঁড়িয়ে থাকতে থাকতে ব্যালেন্স হারিয়ে মাটিতে পড়ে গেলাম। আর কত সময় একটা মানুষ এক পায়ে দাঁড়িয়ে থাকতে পারে মাটির ওপরে? যাই হোক, ঠিক তখনই মায়া দৌড়ে আসে। এই পাগল, কি হয়েছে তোর? দেখি কিভাবে পড়লি তুই? সরি, আমার পা খুব ব্যথা করছিল আর সামলে রাখতে পারছিলাম না নিজেকে, তাই ব্যালেন্স হারিয়ে মাটিতে পড়ে গিয়েছি। দেখি, উঠে দাঁড়া, আমি তোকে সাহায্য করছি। মায়া তার নিজের হাত দিয়ে আমাকে ধরে ওঠালো, কিন্তু দুঃখের বিষয় পা দুইটার 12টা বেজে গিয়েছে। আবারও ধ্রাম করে মাটির উপরে পড়ে গেলাম। আমার এই অবস্থা দেখে মায়াও মাটিতে বসে পড়ল। ও আল্লাহ, আমি আর পারছি না। এই পাগল, তুই কেন এমনটা করতে গেলি বলতো? তুই এমনটা করে আমার মাথায় রাগ উঠিয়ে দিলি। পরিশেষে এখন তোর কষ্ট হচ্ছে। সত্যি আমি ভুল করে ফেলেছি, আর কখনো করব না। আর কখনো করলে কিন্তু একদম জানি মেরে ফেলবো। আসো, দেখি কাছে আসো বলে এক টান দিয়ে আকাশকে তার কাছে নিয়ে গেল। তারপর জড়িয়ে ধরে পাগলের মতো চুমু খেতে শুরু করলো। শোন, মেয়েটার কাণ্ড দেখে পুরো থ হয়ে আছি। কি করছে কি মেয়েটা? সে আমায় সবার সামনে জড়িয়ে ধরে চুমু খাচ্ছে। তুই আমার পাগল, অন্য কোনো মেয়ের দিকে যেন তোর নজর না যায়। আর শাস্তি দেওয়ার জন্য সরি, খুব কষ্ট হয়েছে তোর, তাই না? এই যে আমি আদর করে দিলাম, দেখবি সব কষ্ট দূর হয়ে যাবে। মেয়েটার কথা শুনে ভেতরে যেন প্রবল গতি। সত্যি কি সে আমাকে ভালোবাসে? তার কথার ইঙ্গিত তো সেরকমটাই করছে। না, একটু শিওর হওয়া দরকার। আচ্ছা, একটা কথা বলি আপনাকে। হ্যাঁ বল। আমি কি আপনার কপালে একটা চুমু খেতে পারি? এই পাগল ছেলে, সেটার জন্য কি আবার অনুমতি লাগবে নাকি? হ্যাঁ, তো যেখানে ইচ্ছে তুই সেখানে চুমু খা। এবার পুরো থর থর করে কাঁপতে শুরু করলাম। কিন্তু চুমু তো আমি খাবই, কারণ সে আমার মনে জায়গা করে নিয়েছে। দাঁত মুখ খিচে একটা চুমু বসিয়ে দিলাম মায়ার গালে। এই তোরা কি খোলা মাঠেই এভাবে রোম্যান্স করবি?
আরে তোর না, আমার পাগলটা একটু চুমু খেতে চেয়েছে আমার, তাই একটু চুমু খেতে দিয়েছে। চল। ওর চুমু খাওয়া শেষ হলে চল বাড়ি যাব। আর পাগল শোনো, সোজা বাসায় চলে যাবে গাড়ি, রাস্তায় কোনো এদিক ওদিক করবে না। আচ্ছা। তারপর মায়া তার বান্ধবীদের সাথে চলে গেল। এদিকে আমি রিক্সা নিয়ে সোজা বাসায়। আর বাসায় এসে রোজকার মতো খাওয়া দাওয়া সরে জম্পেশ একটা ঘুম দিলাম। বিকেলবেলায় ঘুম ভাঙল ফোনের আওয়াজে। বালিশের পাশ থেকে ফোনটা হাতে নিয়ে দেখি অচেনা একটা নম্বর। আমি ফোনটা রিসিভ করে সালাম দিলাম। এই আকাশ, কি করছিস তুই? কণ্ঠ শুনে বুঝতে পারলাম মায়া ফোন দিয়েছে। আসলে একটু ঘুমিয়েছিলাম, আপনার ফোন পেয়ে ঘুম ভাঙল। শোন, তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে কলেজের সামনে চলে আয়, আমি গাড়ি নিয়ে সেখানে ওয়েট করছি। কোনো কাজ আছে কি? সেটা আসলেই দেখতে পারবি, তুই তাড়াতাড়ি আয়। আচ্ছা। ফোন রেখে দিয়ে তাড়াতাড়ি রেডি হয়ে কলেজের সামনে চলে গেলাম। সেখানে গিয়ে দেখি মায়া গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। আয়, গাড়িতে ওঠ। আমি চুপচাপ গাড়িতে উঠে বসলাম। সে আমাকে ড্রাইভ করে নিয়ে গিয়ে শপিং মলের সামনে দাঁড় করালো। চল ভিতরে চল, তোর জন্য কিছু কেনাকাটা করব। আরে আমার কিছু লাগবে না। বেশি বক বক করিস না, সোজা ভিতরে চল। আচ্ছা, কি আর করা। সে আমায় জোর করে শপিং মলে নিয়ে গেল। তারপর অনেক কয়টা শার্ট প্যান্ট কিনে দিল। কেনাকাটা শেষ করে রেস্টুরেন্টেও নিয়ে গেল খাওয়ানোর জন্য। আর রাতের বাজে 9টা। খাওয়া দাওয়া শেষ করে বাড়ি ফিরব, তখনই হঠাৎ মাঝ পথে ছিনতাইকারীরা আমাদের গাড়িটা আটকে ফেলে। আর তারা মায়ার কাছ থেকে ব্যাগটা কেড়ে নিতে চায়। মায়াও জোরাজুরি শুরু করে। সে কোনো মতেই তার ব্যাগ দেবে না। আমি গাড়ি থেকে নেমে তাদের আটকাতে যাব, তখনই পিছন থেকে কেউ একজন আমার পেটে ছুরি মেরে দেয়। তারপর তারা মায়ার ব্যাগটা নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। আর আমি সাথে সাথে মাটিতে লুটিয়ে পড়লাম। এরপর আর কিছুই মনে নেই। 3 দিন পর আমার জ্ঞান ফিরল। জ্ঞান ফেরার পরেই নিজেকে আবিষ্কার করলাম হসপিটালের বেডের মধ্যে। পাশ থেকে মায়া বসে ফুফিয়ে ফুফিয়ে কান্না করছে। সে আমার জ্ঞান ফিরেছে দেখতে পেয়ে, এই তুই ঠিক আছিস তো? হ্যাঁ ঠিক আছে, কিন্তু আপনি এভাবে কান্না করছেন কেন? কান্না করবো না তো আর কি করবো? হ্যাঁ, আজ 3 দিন পর তোর জ্ঞান ফিরেছে। মায়ার কথা শুনে থতমত খেয়ে গেলাম। কি বলছে? আমার 3 দিন পর জ্ঞান ফিরেছে? ইন্না লিল্লাহ, তার মানে আজ 3 দিন ধরে মেয়েটা আমার সাথে হসপিটালে। ও আল্লাহ, রক্ষা করো তুমি। আমার মাথা পুরো জ্যাম খেয়ে গিয়েছে মেয়েটার কথা শুনে। প্লিজ আপনি শান্ত হন। তোর কত বড় চোট লেগেছে, তাও বলছিস তোর কিচ্ছু হয়নি? বান্দর ছেলে কোথাকার। আমার সত্যি কিছু হয়নি, একদম ঠিক আছে আমি। তাও মেয়েটা কান্না করেই যাচ্ছে। অনেক কষ্টে বুঝিয়ে শুনিয়ে কান্নাটা থামালাম। এভাবেই আরও 2 দিন কেটে গেল হসপিটালে। মেয়েটার সেবা যত্ন দেখে মনের ভিতরে একদম পাকা পোক্ত জায়গা করে নিয়েছে সে আমার দেখাশোনার কোনো কমতি রাখেনি। সেদিন রাতেই তার কিছু ফ্রেন্ড আমার সাথে দেখা করতে আসলো হসপিটালে। তারা দেখে অনেকটা আফসোস করলো। মায়া থাক তুই, আমরা চলে যাচ্ছি, পরে আবার সময় করে আসবনে। আচ্ছা চল, তোদের একটু এগিয়ে দিয়ে আসি। আকাশ, তুমি শুয়ে থাকো, আমি ওদেরকে একটু এগিয়ে দিয়ে আসি। আচ্ছা। মায়া তাদের এগিয়ে দিতে গিয়েছে আর আমি বেডের মধ্যেই শুয়ে আছি। এভাবে ঘন্টা খানিক হয়ে গিয়েছে, কিন্তু মায়া এখনও আসছে না। কিরে, মেয়েটা এখনও আসছে না কেন? এত সময় হয়ে গেল, তার তো এসে যাওয়ার কথা। সেই রাতে মায়া আর ফিরে আসলো না। মনের ভিতরে ভয় কাজ করতে শুরু করলো মায়ার জন্য। আল্লাহ জানে মেয়েটা না বলে কোথায় চলে গিয়েছে। তাও অপেক্ষা করতে লাগলাম। এভাবে আরও 2 দিন হয়ে গেল হসপিটালে, কিন্তু মায়া সেই যে গিয়েছে আর ফিরে আসলো না। না, এবার যেন টেনশনের মাত্রাটা আরও বেড়ে গিয়েছে। হসপিটাল থেকে রিলিজ নিয়ে এই অসুস্থ শরীরেই মায়াকে খুঁজতে বের হয়ে গেলাম, কিন্তু কোথাও পেলাম না তাকে। চারদিকে খোঁজ লাগিয়েছি মায়ার, কিন্তু কেউ কোনো তথ্য দিতে পারল না। তবে একজন বলল তাকে নাকি ডান্স বারে দেখে এসেছে একটু আগে। তাড়াতাড়ি ডান্স বারের ঠিকানা নিয়ে সেখানে চলে গেলাম, কিন্তু সেখানে গিয়েও পেলাম না। নৈরাশ হয়ে বাসার দিকে ফিরে আসতে ধরলাম, কিন্তু হঠাৎই মাঝপথে মায়ার গাড়ি দেখতে পেলাম। মায়া আর তার কিছু ফ্রেন্ডরা পথের সাইডে গাড়ি দাঁড় করিয়ে আড্ডা মারছে।
তাড়াতাড়ি মায়ের কাছে চলে গেলাম। গিয়ে দেখি মায়া হেসে হেসে আড্ডা মারছে। এই মায়া, আপনি আমায় হসপিটালে ফেলে রেখে কোথায় হারিয়ে গেলেন? এই, তুই এখানে কি করছিস? হ্যাঁ, আপনার খোঁজ করতে এসেছি। আপনি কি কাজটা ঠিক করলেন বলেন? আপনি আমায় হসপিটাল এভাবে ফেলে রেখে চলে আসলেন? কি এইভাবে কেউ ফেলে রেখে চলে আসে? এই বেয়াদব, তোর কি মাথা টাথা খারাপ হয়ে গেছে নাকি যে তোকে নিয়ে আমাকে সারাদিন পড়ে থাকতে হবে? মায়া, পড়ে থাকতে হবে না ঠিক, কিন্তু এভাবে ফেলে রাখলেও চলে না, কারণ ভালোবাসার মানুষটাকে সব সময় আগলে রাখতে হয়। এই ছোট লোক, কোন ছাতার ভালোবাসার কথা বলছিস? আর তোকে কে ভালোবাসে? এভাবে বলছেন কেন? আপনি না আমায় ভালোবাসেন? ফালতু আলাপ একদম কমিয়ে কর। তোকে কোনো ভালো টালো বাসি না আমি। যে ছেলে নিজের রক্ষা নিজেই করতে পারে না, সে আবার আমার রক্ষা কি করবে? আমার বান্ধবীরা অনেক আগেই বলেছিল যে তুই আমাকে সামনে রাখার মোড়াত নেই, কিন্তু তারপরেও আমি তাদের কথা না শুনে তোকে ভালোবেসেছি। বাট পরিশেষে সব কিছু মিলিয়ে দেখলাম তুই আমার যোগ্যই না। তো যা এখান থেকে, আর আমাদেরকে আমাদের মতো আড্ডা দিতে দে। আপনি এসব কি বলছেন? ধুর, তুই আসলেই একটা প্যারা। আমি কি বলেছি সেটা কি তুই ভালো করে শুনতে পাসনি? তাও কেন ফালতু মার্কা প্রশ্নগুলো করছিস জানোয়ার? এই, তোরা চল তো, এখানে থাকলে ছোট লোকটা মাথা খারাপ করে দেবে। তারপর মায়া আর তার ফ্রেন্ডরা গাড়ি করে চলে যায়। আমি মায়ার কথা শুনে থ্রাম করে মাটিতে বসে গেলাম। ভালোবাসার মানুষটার কাছে এসব শুনব তা কখনো আশা করিনি। পুরো দুনিয়াদারি যেন বিষাদ হয়ে গিয়েছে আমার কাছে। মাটির উপরে বসে চোখের পানি ছেড়ে অঝরে কান্না করতে শুরু করলাম। চোখ দুটো যেন আজ নহরে পরিণত হয়ে গিয়েছে। কান্না করতে করতে পুরো অজ্ঞানের মতো হয়ে গেলাম। পেটে বিশাল আকারের পেইন করছে। নিজেকে আর স্থির রাখতে পারলাম না। রাস্তার পাশে পাগলের মতন লুটে পড়লাম। মনে হচ্ছে যেন কোনো এক তার পাশে পাগলের মতন লুটে পড়লাম। মনে হচ্ছে যেন কোনো এক নৈশাক্ত পাগল নেশা করে রাস্তার পাড়ে পড়ে আছে। ধীরে ধীরে চোখের পাতা দুটো মিলে গেল, আর আমি হারিয়ে গেলাম অজানা কোনো রাজ্যে। আমি মায়ার কথা শুনে ধ্রাম করে মাটিতে বসে পড়লাম। ভালোবাসার মানুষটার কাছে এসব শুনব তা কখনো আশা করিনি। পুরো দুনিয়াদারে যেন বিষাদ লাগছে আমার কাছে। মাটির উপরে বসে চোখের পানি ছেড়ে অঝোর ধারায় কান্না করতে শুরু করলাম। চোখ দুটো যেন আজ নহরে পরিণত হয়ে গিয়েছে। কান্না করতে করতে পুরো অজ্ঞানের মতো হয়ে গেলাম। পেটে বিশাল আকারের পেইন করছে। নিজেকে আর স্থির রাখতে পারলাম না। রাস্তার পাশে পাগলের মতো লুটিয়ে পড়লাম। মনে হচ্ছে যেন কোনো এক নৈশাক্ত পাগল নেশা করে রাস্তায় পড়ে আছে। ধীরে ধীরে ও মিলে গেল, আর আমি হারিয়ে গেলাম অজানা কোনো রাজ্যে। যখন চোখ দুটো খুললাম তখন নিজেকে আবিষ্কার করলাম বিছানায় শুয়ে আছি। আশেপাশে অনেক মানুষ গম গম করছে। ভাই, আপনি ঠিক আছেন তো? আপনার হঠাৎ কি হয়েছিল যে আপনি পথের মাঝে পড়েছিলেন? পরে আমরা আপনাকে ধরে মামার দোকানে নিয়ে আসলাম। আপনি এখন তার দোকানেই শুয়ে আছেন। লোকটার কথা শুনে মায়ার কথা মনে পড়ল। মায়া আমায় ছেড়ে চলে গিয়েছিল। পরে আমি রোডের মাঝেই অজ্ঞান হয়ে পড়ি। কি হলো ভাই, কথা বলছেন না যে? আপনি ঠিক আছেন তো? হ্যাঁ ভাই, আমি ঠিক আছি, আর ধন্যবাদ আমাকে সাহায্য করার জন্য। ভাই, ধন্যবাদের কিছুই নেই। আমাদের দায়িত্ব ছিল আপনার পাশে দাঁড়ানো, আর আমরা সেটাই করেছি। লোকগুলো সত্যি অনেক ভালো। তাদের সাথে কথাবার্তা বলে সেখান থেকে চলে এলাম। অনেক রাত হয়ে গিয়েছে। এই অসুস্থ শরীর নিয়েই বাসায় ফিরে গেলাম। লোকগুলো আমায় অনেকটা পথ এগিয়ে দিয়ে গেল। আমি বাসায় এসে সেভাবেই শুয়ে পড়লাম। শুয়ে শুয়ে মায়ার কথা ভাবছি। মেয়েটা হুট করে আমার সাথে এমন পাল্টি খেলো কেন? সব কিছু তো ঠিকঠাকভাবেই চলছিল। না, আমার মনে হয় তার বান্ধবীরা কান পড়া দিয়েছে, তাই সে এমন ধারা আচরণ। কালকে যেভাবেই হোক কলেজে গিয়ে মায়ের সাথে কথা বলবো, তারপর সব ঠিক করে নেব আগের মতন। পরদিন সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিলাম, তারপর কলেজে চলে গেলাম। আজ কোনো ব্যাগ ট্যাগ নেইনি, কারণ আজ ক্লাস করব না। মায়ের সাথে কথা বলেই বাড়িতে চলে আসব। কলেজে গিয়ে দেখি মায়া তার বন্ধুদের সাথে বসে আড্ডা দিচ্ছে। আমি তার কাছে এগিয়ে গেলাম আর বললাম,
আপনার সাথে আমার একটু কথা ছিল। ছোট লোক, তুই আবার আমার সামনে এসেছিস? তোর কপালে শনি ঘুরছে কিন্তু। আপনি এমন করছেন কেন? প্লিজ আমার সাথে ঠিক করে কথা বলেন না। না, তোর মতো ছোট লোকের সাথে কোনো কথা নেই। আর তাছাড়া তোর কোনো যোগ্যতাই নেই আমার সাথে কথা বলার। চললাম আমি এবার, বলে হাঁটা দিল। খপ করে মায়ের হাতটা ধরে ফেললাম। প্লিজ আপনি এমন করবেন না। আমি আপনাকে খুব বেশি ভালোবাসি। আমি আপনাকে ছাড়া থাকতে পারবো না। জানুয়ারির বাচ্চা, তোর কত বড় সাহস যে তুই আমার হাত ধরিস! বলে পা থেকে জুতা খুলে আকাশের গালে মেরে দেয়। কি মনে করছিস তুই, হ্যাঁ? যে তোর সাথে একটু ভালো করে কথাবার্তা বলেছি দেখেই তোকে আমি ভালোবেসে ফেলেছি? যদি এমনটা ভাবিস তাহলে তুই ভুল করবি, কারণ তোর কোনো যোগ্যতাই নেই আমার সাথে কথা বলার। সেখানে তো রিলেশন করা দূরের কথা। জানোয়ার, নিজের চেহারা একবার আয়নায় দেখেছিস ভালো করে? দেখতে লাগে পুরো ছোট লোকের মতো। মনে হয় যেন জমিন থেকে হাল চাষ করে উঠে এসেছিস। তুই চলে এসেছিস আমায় ভালোবাসতে। আমার উপকার করায় একটু ভালো ব্যবহার করেছি, সেটা দেখে তুই ভালোবাসা মনে করে বসেছিস। আমি জানি আপনি আমায় ভালোবাসেন। কোনো কারণে হয়তো আপনি আমার উপর রাগ করে এমন ব্যবহার করছেন। প্লিজ এমন করিয়েন না। আসলে তোর লজ্জা শরম নেই। আশেপাশে সবাই তোর দিকে তাকিয়ে আছে, তাও তুই ভালোবাসা ভালোবাসা করে যাচ্ছিস। দাঁড়া, তোর ভিতর থেকে ভালোবাসার ভূত বের করছি। একটু ওয়েট কর, নিলয়কে ফোন লাগাচ্ছি। মায়া পকেট থেকে ফোন বের করে নিলয় না যেন কাকে ফোন দেয়। এই নিলয়, কোথায় রে তোরা? তাড়াতাড়ি একটু আয় কলেজ মাঠে। বদমাস একটা অনেক বেড়েছে, তাকে একটু টাইট দিতে হবে। মায়া ফোন করার মিনিট খানেক পরেই নিলয় না যেন কে সে চলে আসলো, সাথে আরও কয়েকটা ছেলে পেলে। তারা আমার কলার ধরে টানতে টানতে সেদিনের সেই রুমটাতে নিয়ে যায়। সেখানে মায়া তার ফ্রেন্ডরা মিলে আমায় মেরে চলছিল। সেখানে নিয়ে ইচ্ছে মতো মারতে শুরু করে সবাই মিলে আমায়। তাদের সাথে মিলে মায়াও আমার গায়ে অনেক কয়েকটা হিট করে। আমি মরার মতো মাটিতে পড়ে মার খাচ্ছি, কিন্তু তাদের মনে কোনো মায়া দয়া নেই। তারা আমায় পাষাণের মতো মেরেই চলেছে। এক পর্যায়ে গিয়ে মায়া আমার তলপেট বরাবর সজোরে এক লাথি মারে। সাথে সাথে মাগো বলে চিৎকার করে উঠলাম। আমার দুনিয়াদারি যেন অন্ধকার হয়ে আসলো। মায়া আমার ক্ষত স্থানটাতেই লাথি মেরেছে, তাও তাদের রেশ মেটেনি। এখনও তারা আমাকে মেরেই চলছে। এদিকে আমার তলপেট থেকে ব্লিডিং চালু হয়ে গিয়েছে। অন্যদিকে হঠাৎ মায়ার ফ্রেন্ড তাহিয়া মায়াকে টেনে ধরে। এই মায়া, ওকে আর মারিস না। ছেলেটার পেট থেকে অনেক ব্লিডিং হচ্ছে। প্লিজ ওকে ছেড়ে দে, না হয় মরে যাবে ছেলেটা। না, আজ ওকে জন্মের শিক্ষা দিয়ে ছাড়ব। নিজের লেভেল ছাড়া ভালোবাসতে আসে কেন? কোন যোগ্যতা আছে তার যে সে আমায় এসে ভালোবাসার কথা বলে? আমার পায়ের সামনেও আসতে পারবে নাকি সে? আমার বাবা কোথায় থানার ওসি, আর সে হচ্ছে কোনো এক ছোট লোক ঘরের সন্তান, আর সে আসে আমায় ভালোবাসতে। মায়া প্লিজ ছেড়ে দে। আচ্ছা যা, তোর কথায় ছেড়ে দিলাম। এই নিলয়, তোরা চলে যা। আচ্ছা আপু। সবাই আমায় মারধর দিয়ে চলে গেল, আর আমি চুপচাপ মাটিতে শুয়ে ব্যথায় কাতরাচ্ছি। হায় রে দুনিয়া, যেই মেয়েকে একে একে 2 বার বাঁচালাম, সেই মেয়ে আজ আমায় পাষাণের মতো মারপিট দিয়ে চলে গেল। তবে সমস্যা নেই, উপরওয়ালার বিচার তিনি ঠিক সময় মতনই করে দিবেন। মরার মতন পড়ে আছি ফ্লোরের ওপরে। আমার এই খবর শুনতে পেয়ে রাফি দৌড়ে আসে। এই আকাশ, কি হয়েছে তোমার? মায়া মেরেছে। তুমি কেন ওই অহংকারী মেয়ের সাথে চলতে যাও বলো তো? তুমি জানো না যে ওই মেয়ের সাথে শরীর ভরা কারেন্ট আর অহংকার? বাবার একটু ক্ষমতা আছে দেখে সবাইকেই সে পশু মনে করে। সে একাই মানুষ আর বাকি সবাই পশু। দেখলে তো তোমার কি হাল করলো। আমি মানুষ চিনতে ভুল করেছি। বাদ দাও ওসব। চলো দেখি, তোমায় হসপিটালে নিয়ে যেতে হবে। রাফি আমায় ধরে হসপিটালে নিয়ে যায়। ডক্টর এসে আমায় চেক আপ করে, আর ডক্টর তো পুরাই অবাক। আপনার এই জায়গায় আগে আঘাত পেয়েছেন, তারপরে আবারও কি করে এখানে আঘাত পেলেন? ডক্টর, ওর কোনো দোষ নেই। কোন এক পাষাণ তার সাথে এরূপ আচরণ করেছে। যে করেছে তার মনে কি একটু মায়া দয়া নেই নাকি?
কিভাবে মেরেছে ওনাকে, পুরো সেলাই সহ ছুটিয়ে ফেলেছে ওনার। ডক্টর প্লিজ আপনি একটু ওকে দেখুন। হ্যাঁ, আমরা দেখছি। আর শোনেন, আপনি ওনাকে অ্যাডমিট করিয়ে দিন, কারণ ওনার একটা প্রপার ট্রিটমেন্ট দরকার। আচ্ছা ডক্টর। রাফি আমাকে হসপিটালে অ্যাডমিট করিয়ে দিল। ট্রিটমেন্ট চলছে আমার। আজ 2 দিন হলো আমি হসপিটালে অ্যাডমিট। নাদিয়াও আমার এই খবর পেয়ে দেখার জন্য ছুটে এলো হসপিটালে। কিরে আকাশ, ওই মেয়ে তোর সাথে এমনটা করলো, কিন্তু তুই যে কিছু বললি না? তুই চাইলে তো সব কয়টাকে মেরে মাটিতে দাফন করে দিতে পারতিস। নাদিয়া, আমি এসেছি মানুষ হতে। মারামারি করতে আসলে ঠিকই সব কয়টাকে জমের দুয়ারে পৌঁছে দিতাম, কিন্তু আমি সেসব করার জন্য আসিনি। এসেছি মানুষ হব। তাই পুরনো দিন আর সমস্ত কিছু এক সাইডে ফেলে রেখেছি। তা না হয় ঠিক আছে, কিন্তু মেয়েটাকে তো কিছু একটা করা উচিত ছিল তোর। আমার কিছুই করা উচিত ছিল না, কারণ উপরওয়ালা বলতে কেউ আছেন। তিনি সময়ে সঠিক বিচার করে নেবেন। তুই আসলে অনেক পাল্টে গেছিস আকাশ। থাক, বাদ দে এখন সব কথা। আচ্ছা। তারপর নাদিয়ার সাথে অনেকটা সময় কথা বললাম। সে আজ সারাটা দিন ধরতে গেলে হসপিটালেই ছিল। রাফিও আমার সাথে অনেকটা সময় কাটায়, কিন্তু নাদিয়া যখন ছিল তখন সে ছিল না। এভাবেই সপ্তাহখানেক কেটে গেল। রাফি আমার দেখাশোনার কোনো কমতি রাখেনি। এদিকে নাদিয়াও আমার দেখাশোনার জন্য হসপিটালে চলে আসতো। আমি নাদিয়ার সাথে রাফির পরিচয় করিয়ে দিলাম। আর মাঝে বেশ একটা ভালো বন্ধুত্ব হয়ে গেল। আমি রাফিকে আমার সম্পর্কে কিছু বলতে না করেছি নাদিয়াকে। সেও আমার বিষয়ে লুকিয়ে গিয়েছে। আলহামদুলিল্লাহ, কিছুদিনের মাথায় সেরে উঠলাম আমি। 2 সপ্তাহের মাথায় ডক্টর আমাকে হসপিটাল থেকে রিলিজ করে দেয়। পরের দিন থেকে আবার কলেজ শুরু করি। সুস্থ হয়ে প্রথম দিন কলেজে গিয়ে ক্লাস শেষ করি, কিন্তু মায়াকে আজ ক্লাসে দেখিনি। থাক, না আসলে না আসুক, মন থেকে সমস্ত কিছু মুছে ফেলেছি তাকে নিয়ে। ক্লাস শেষ করে আমি, রাফি আর নাদিয়া একত্রিত হয়ে আড্ডা দিয়েছিলাম। হঠাৎই পিছন থেকে মায়া এসে ডাক দেয়। কি রে ছোট লোক, আমি তো ভেবেছি তুই মার খেয়ে কলেজ ছেড়ে পালিয়েছিস, তো এখন দেখি তুই সুস্থ হয়ে ফিরেও এসেছিস। শুধু তাই নয়, বন্ধুও জুটে ফেলেছিস দুজন। আমি মায়ার কথায় পাত্তা না দিয়ে আমাদের মতো করে কথা বলতে থাকলাম আমরা। কি রে, আমার কথা তোর কানে যাচ্ছে না? দেখুন, আপনার সাথে আমাদের কোনো কিছুই নেই, সো নিজের মতো থাকুন আর আমাকে আমাদের মতো থাকতে দিন। বাহ, মুখে বুলি ফুটেছে দেখি তোর। না আবার মার খাওয়ার ইচ্ছে হয়েছে? ধমকিগুলো অন্য কোথাও গিয়ে দিন। এখন আর আপনার ধমকে যান এখান থেকে। না, তোকে দেখছি আবার কেলাতে হবে। দাঁড়া, তোর আবার ব্যবস্থা করছি। সে ফোন করে সেদিনের সেই ছেলেগুলোকে আবার ডেকে আনে। তখনই নাদিয়া তাদের সামনে রুখে দাঁড়ায়। আকাশের গায়ে যদি আর একটা টোকা লাগে তাহলে কিন্তু সব কয়টার অবস্থা আমি খারাপ করে দিব। মাথায় রেখো, আমার বাবারও কিন্তু ক্ষমতা কম নেই। সব কয়টার পিঠে ছাল আমি তুলে দিব। নাদিয়ার কথা শুনে ছেলেগুলো ভয়ে চলে যায়, কিন্তু মায়া রেগে যায় নাদিয়ার উপরে। বেয়াদব মেয়ে, তুই আমায় আটকাতে আসিস? দাঁড়া, বলে নাদিয়ার গালে থাপ্পড় বসিয়ে দেয়। নাদিয়াও কম না, সে সাথে সাথেই মায়ার হাত খপ করে ধরে ফেলে। শোনো মেয়ে, তোমার জাদু সবার উপরে খাটবে না, সো আমাকে এসব দেখাতে এসো না। এবার তো খালি হাত ধরলাম, পরের বার সেটা ভেঙে ফেলবো সোজা। তুই আমার মুখের উপর কথা বলিস? দাঁড়া, বাবাকে বলে তোদের ব্যবস্থা করছি। মায়া রেগে মেগে সেখান থেকে চলে যায়। এদিকে নাদিয়ার কাণ্ড দেখে আমি তো পুরাই হাসতে হাসতে শেষ। বাপ রে বাপ, নাদিয়া তুইও দেখি অনেক ডেঞ্জারাস। তা একটু একটু হতে হয়, না হয় চলে না। অনেকটা সময় আড্ডা দিলাম এভাবে 3 জন মিলে। তারপর সেখান থেকে উঠে চলে এলাম বাসায় যাওয়ার জন্য। বাসার পথ ধরে হাঁটছিলাম, হঠাৎই পুলিশের একটা গাড়ি এসে সামনে দাঁড়ালো আমার। তারপর জোর করে আমায় ধরে নিয়ে গেল তারা। না, এইসব অত্যাচার আর সহ্য হচ্ছে না। আমি জায়গা বরাবর একটা মেসেজ করে দিয়েছি। তারা আমায় ধরে নিয়ে এসে লকআপে ঢুকিয়ে দিল। তারপর অফিসার একজন এসে আমায় বলছে, কিরে, ওসি স্যারের মেয়ের সাথে নাকি বেয়াদবি করেছিস তুই? তিনের মেয়ে আমাকে ফোন করেছে। সাহস অনেক বেড়েছে তোর, তোকে আজকে জন্মের মতো শিক্ষা দিয়ে ছাড়বো।
এরপর আর কখনো স্যারের মেয়ের সাথে বেয়াদবি করার কথা মাথায়ও আনবি না। অফিসারের কথা শুনে চরম হাসি আসছে। সে জানে না যে একটু পর কি ঘটতে চলেছে। স্যার, আপনি আমার কিছুই করতে পারবেন না, সেই শক্তি আপনার নেই। কি, তুই আমার সাথেও বেয়াদবি করছিস? না, তোর তো কিছু একটা করতেই হবে। বলে টেবিলের উপর থেকে রোলারটা নিয়ে আসে, তারপর সেটা দিয়ে আকাশকে মারতে যাবে। যখনই অফিসার রোলার দিয়ে আকাশকে মারতে যাবে তখনই পুরো থানা সহ কেঁপে ওঠে। থানার সকলেই ভয় পেয়ে যায়। পুলিশ কয়েকজন তাড়াতাড়ি থানা থেকে দৌড়ে বের হয় কি হয়েছে সেটা দেখার জন্য। তারা থানা থেকে বের হতেই দেখে কয়েক শতাধিক ছেলেপেলে থানার সামনে লাঠিছোটা নিয়ে দাঁড়িয়ে আছে। যখনই অফিসার রোলার দিয়ে আকাশকে মারতে যাবে তখনই পুরো থানা সহ কেঁপে ওঠে। থানার সকলেই ভয় পেয়ে যায়। পুলিশ কয়েকজন তাড়াতাড়ি থানা থেকে দৌড়ে বের হয় কি হয়েছে সেটা দেখার জন্য। তারা থানা থেকে বের হতেই দেখে কয়েক শতাধিক ছেলেপেলে থানার সামনে লাঠিছোটা নিয়ে দাঁড়িয়ে আছে। এই অবস্থা দেখে থানার পুলিশগুলো হতভম্ব হয়ে যায়। থরথর করে কাঁপতে শুরু করে সবাই। কারোর ভেতরেই যেন আর প্রাণ নেই, মূর্তির মতো দাঁড়িয়ে আছে সবাই। তখনই ছেলেপেলেগুলো চেঁচিয়ে ওঠে, এই তোরা আকাশ ভাইকে কোন সাহসে এনে লোকাপে ঢুকিয়েছিস? ভাই, আমরা কিছুই জানি না, বড় স্যার ছেলেটাকে ধরে আনতে বলেছে। ওকে দাঁড়া, তোর বড় স্যারের কানের পট্টি গরম করছি। ছেলেপেলে সবাই হুড়হুড় করে থানার ভেতরে ঢুকে যায়। যেই অফিসার আকাশকে ধরে এনেছে সে তো পুরো ভয়ে শেষ, কারণ এত ছেলেপেলে একসাথে এসেছে যে তারা থুতু ফেললেও থানাবাসী ভেসে যাবে। এই বেটা, কি সমস্যা তোর? তুই আকাশ ভাইকে কেন ধরে এনেছিস? বলে কলার ধরে ফেলে। ভাই, সে বড় স্যারের মেয়ের সাথে নাকি অসভ্যতামি করেছে, তাই স্যারের মেয়ে আমাকে রিপোর্ট করায় আমি তাকে ধরে আনি। আর তাছাড়া ওসি স্যারও ফোন করে ওকে ধরে আনতে বলে। অফিসারের কথা শুনে ছেলেপেলে এবার পুরো ক্ষিপ্ত হয়ে যায়। এই বেটা, কাকে তুই তুকারি করে সম্বোধন করছিস? বলেই ঠাস ঠাস করে কয়েকটা থাপ্পড় বসিয়ে দেয়। তুই জানিস জানোয়ারের বাচ্চা সে কে? আর ভাই কোনোদিন অমন বাজে কাজ করবেও না, তারপরেও ভাইকে তোরা ধরে কেন আনলি? বলে উড়াধুরা মার শুরু করে অফিসারকে। ভাই প্লিজ, আমার ভুল হয়ে গেছে, আমি ওনাকে এখনই ছেড়ে দিচ্ছি। প্লিজ আপনারা আমাকে আর মারিয়েন না। যা তাড়াতাড়ি ভাইকে লকআপ থেকে বের কর, না হয় এখানেই জ্যান্ত পুঁতে দেবো তোরে। থানার বাকি সকলেই থ হয়ে তাকিয়ে আছে ছেলেপেলের দিকে। কেউ ভয়ে কোনো কথা বলছে না, জানে এখন যদি একটা টো শব্দ করে কেউ তাহলে প্রাণ হারাতে হবে। কারণ ছেলেপেলে সবাই মারামারির উদ্দেশ্য নিয়ে এসেছে, সবার হাতেই লাঠিছোটা। অন্যদিকে অফিসার দৌড়ে গিয়ে আকাশকে লকআপ থেকে ছেড়ে দেয়। ভাই, আমার ভুল হয়ে গেছে, আমি সত্যি আপনার সম্পর্কে না জেনে আপনাকে লকআপে ভরেছি। প্লিজ আমাকে মাফ করে দেন। শোন, একটা কথা বলি, আমি যদি তোদের মতো ক্ষমতা দেখাতে শুরু করি না, তাহলে তোরা রোজ এসে আমার পা চাটবি। কিন্তু আমার ওসব করার কোনো ইচ্ছেই নেই। আর আরেকটা কথা, আমার কোনো দোষে যদি তোরা আমাকে ধরে এনে শাস্তি দিতি না, তাহলে একটা ছেলেও থানায় আসতো না। আমি চুপচাপ থানার ভিতরে মার খেয়ে পড়ে থাকতাম। কিন্তু তোরা আমাকে বিনা দোষে ধরে এনে লকআপে আটকেছিস, তাই একটু কড়া হতে হলো আমাকে। ভাই, আমার ভুল হয়ে গেছে, প্লিজ ভাই আমাকে মাফ করে দেন। আপনি হয়তো অনেক বড় মাপের লোক, না হয়তো এত ছেলে পেলে কখনোই আসতো না আপনাকে ছুটানোর জন্য। আমি সত্যি আপনার সম্পর্কে না জেনে অমনটা করেছি, তার জন্য পুরো করজোরে ক্ষমা চাইছি। হয়েছে, থাক। এই তোরা সবাই চল, এখানে আর কোনো ধরনের হাঙ্গামা করিস না। আচ্ছা ভাই। আকাশের কথা মতন সবাই বের হয়ে গেল, সাথে আকাশও বের হয়ে গেল। আর কোনো হাঙ্গামাই করলো না তারা। আকাশের এক কথায় সবাই যেন শান্ত হয়ে গেছে। আকাশের কথা শুনে সবাই সবার মতো চলে যায়। অন্যদিকে তার কিছুক্ষণ পরেই মায়ার বাবা থানায় প্রবেশ করে। মাহবুব সাহেব, আমার মেয়ের সাথে যেই বেটা বেয়াদবি করছিল সে কোথায়? স্যার, ছেড়ে দিয়েছি ওনাকে আমরা। কি? কোন সাহস ওই ছেলেকে আপনি ছেড়েছেন? স্যার, ওই ছেলেকে ছুটিয়ে নিয়ে যাওয়ার জন্য অনেক ছেলে পেয়ে থানায় এসেছিল, পরে আমরা তাকে ছেড়ে দিই। মাহবুব সাহেব, আপনার মাথায় কি সমস্যা আছে কোনো? আপনি ওই ছেলেকে ছাড়লেন কেন? ছেলে পেলে আসলেই আসামিকে ছেড়ে দেবেন আপনি? স্যার প্লিজ, আপনি বোঝার চেষ্টা করুন, তখনকার পরিস্থিতিতে আমরা ছিলাম। আজ আমরা প্রাণে বেঁচে গিয়েছি, ছেলেটাকে না ছাড়লে সত্যি আমরা মারা পড়তাম। মাহবুব সাহেব, আপনার মতো ফালতু লোক এই জীবনে প্রথম দেখলাম।
আমার মেয়ের সাথে যেই ছেলে বেয়াদবি করে তাকে আপনি ছেড়ে দেন? কত বড় খাটাস প্রকৃতির লোক আপনি! নাকি টাকা খেয়ে ছেড়ে দিয়েছেন তাকে? হ্যাঁ বলেন। না স্যার, অমন কিছু নয়। তাহলে ছাড়ার তো কোনো কারণ দেখছি না। এখানে কারণ দেখছি না। আর মায়ের কথা মতো সেই ছেলে একটা ভিখারি। তার এত ক্ষমতা নেই যে তাকে ছোটানোর জন্য ছেলে পেলে থানায় দল বেঁধে আসবে। না, এর পিছনে অন্য কোনো কারণ আছে। আমি শিওর আপনি টাকা খেয়ে ওকে ছেড়েছেন। স্যার বিশ্বাস করুন, আমি ওসব কিছুই করিনি। এই রাখেন আপনার বিশ্বাসের কথা। আপনার বিশ্বাসের খাতায় আমি থুতু মারি। আজকের কৃতকর্মের জন্য আপনাকে আমি এমন জায়গায় পোস্টিং করাবো যে আপনি ভেবেও পাবেন না। আজকে আপনার বিষয়ে ওপরে কথা বলবো আমি। আর ওই ছেলেকে তো আমি দেখেই ছাড়বো। ওকে টেনে হেঁচে যদি লকআপে এনে না ঢুকিয়েছি তাহলে আমি বাপের বেটা না। মায়ের বাবার কথা শুনে মাহাবুর সাহেব চুপ হয়ে আছেন। এদিকে আকাশ বাড়ি পৌঁছে যায়। ঝামেলা শেষ করে বাড়িতে এসে শুয়ে পড়েছি। আজ খাওয়া দাওয়া করার কোনো ইচ্ছেই নেই, কারণ বেঈমান কথা খুব মনে। কি করে পারে সে আমার সাথে এমনটা করতে? একে একে 2 বার তার প্রাণটা বাঁচিয়েছি, কিন্তু পরিশেষে সেই আমার প্রাণ নিতে উঠে পড়ে লেগেছে। আর তাছাড়াও আমাকে তো তার সহ্য হয় না ছোট লোক দেখে, আর সেই জন্য আমি তার সামনেও যাই না। কিন্তু তারপরেও মেয়েটা আমার ওপরে কিসের এত রেশ উঠাতে চায়? কি এমন করেছি আমি তার সাথে? মাথায় যেন কিছুই কাজ করছে না, আর ভাবতেই পারছি না আমি। এসব ভাবা বাদ দিয়ে ঘুমিয়ে পড়লাম। বিকেলবেলা ঘুম থেকে উঠতেই নাদিয়ার ফোন। আকাশ, কোথায় রে তুই? বাসায়। কেন? তুই একটু আমার বাসায় আয় তো, আব্বু তোর সাথে দেখা করতে চেয়েছে। আমি আব্বুকে জানিয়েছি যে তুই আমার কলেজেই পড়িস, সো তিনি তোর সাথে দেখা করতে চেয়েছে। আচ্ছা ঠিক আছে, কিন্তু আমি তো তোর বাসা চিনি না। সমস্যা নেই, আমি ঠিকানা ইনবক্স করছি, তুই চলে আয়। আচ্ছা। তারপর ফ্রেশ হয়ে নাদিয়ার দেওয়া ঠিকানা মতো সেই বাড়িতে চলে গেলাম। গিয়ে ওর আব্বুর সাথে দেখা করলাম। উনি আমাকে অনেক আগে থেকেই চিনেন, আর শুধু আমাকেই না, আমার পুরো পরিবারকেই চিনেন। বাবা কেমন আছো? এই তো বাবা, আল্লাহ রেখেছে। আচ্ছা, আমি শুনলাম তুমি নাকি নাদিয়ার কলেজে পড়ো। যাক, তাহলে তো ভালোই হয়েছে। শোনো, তোমায় ডেকেছি বিশেষ একটা কারণে। বাবা, আমি একটা বড় টেন্ডার নিয়েছি, কিন্তু সেখানে কিছু ছেলে অনেক হট্টগোল করছে তাদেরকে ট্যাক্স দেওয়ার জন্য। ছোটোখাটো অ্যামাউন্ট হলে আমি দিয়ে দিতাম, কিন্তু তারা যে বড় অ্যামাউন্ট দাবি করছে, তাদের চাহিদা পূরণ করতে গেলে আমার আর কিছুই থাকবে না। তাই তোমার সাহায্যের প্রয়োজন আমার। বাবা, তুমি কি এই বিষয়টা একটু দেখবে? আঙ্কেল, দেখা তো যায়, তবে আমি তো ওসব পথ ছেড়ে দিয়েছি বহু আগেই। বাবা প্লিজ না করো না, তুমি ছাড়া আমার সাহায্য করার মতো কেউ নেই। ঠিক আছে, আমি দেখব, আপনি নিশ্চিন্তে থাকুন। ধন্যবাদ বাবা। আর আমি তোমার বাবার সাথে একটু কথা বলবো নাদিয়াকে নিয়ে। আমি চাই আমার মেয়েটাকে তোমার হাতে তুলে দিতে। নাদিয়ার বাবার কথা শুনে গলা পুরোপুরি শুকিয়ে গিয়েছে আমার পাশেই নাদিয়া বসা ছিল। সেও হা করে তাকিয়ে তার বাবার দিকে। বাবা, তুমি এসব কি বলছো? নিজের কানায় তো শুনেছিস যে কি বলছি। আঙ্কেল প্লিজ ওসব করতে যাবেন না। আমি বিয়ে শাদী নিয়ে একদম ভাবিনি এখনো। আর তাছাড়া নাদিয়াকে কি করে বিয়ে? সে আমার বহু আগের ফ্রেন্ড, তাকে আমি কখনো ফ্রেন্ড ছাড়া অন্য কিছু ভাবতে পারবো না। আকাশের কথা শুনে নাদিয়ার বাবা চোখ মুখ কালো করে ফেলে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। তোমার মতের উপর আমি কোনো কথাই বলবো না। ধন্যবাদ আঙ্কেল। আরেকটা কথা, রিকোয়েস্ট রইল আপনার কাছে, আমার বাবার কানে যেন না যায় যে আমি কোথায় আছি আর কোথায় পড়াশোনা করছি। আচ্ছা ঠিক আছে। নাদিয়ার বাবার সাথে আরও কিছুক্ষণ কথা বলে বাসায় চলে এলাম। দিনটা এভাবেই কেটে গেল। সকালবেলায় ঘুম থেকে উঠে কলেজে চলে গেলাম। কলেজে আসার সময় নাদিয়া আর আমি একসাথেই এসেছি। সে আসার আগে আমার ফোনে কল দিয়েছিল আর বলেছিল 3 রাস্তার মোড়ে দাঁড়াতে। তারপর দুজন একসাথেই আসি কলেজে এসে দুজন আলাদা হয়ে যাই, কারণ তার একটা এক্সট্রা ক্লাস আছে। সে চলে যায় ক্লাস করতে। এদিকে আমি ক্লাসরুমের পাশে একটা ফাঁকা জায়গা আছে, সেখানে বসে আছি। ক্লাস শুরু হতে আরও বেশ কিছুটা সময় লাগবে। তখনই হুট করে মায়া কোথা থেকে যেন আমার সামনে আসে। কি রে ছোট লোক, তুই থানা থেকে ছাড়া পেলি কি করে? আমার তো কোনো দোষই নেই, তাই থানাওয়ালা আমাকে ছেড়ে দিয়েছে। তোর কোনো দোষ আছে কি নেই সেটা তুই পরে টের পাবি।
আর আমি শুনেছি তোকে নাকি ছেলে পেলে গিয়ে ছাড়িয়ে এনেছে থানা থেকে। কিসের এত ছেলে পেলে তোর? আমার তো মনে হয় ওসব ছেলে পেলে তোর সাথেই বস্তিতে থাকে। শোন, ওসব বস্তির ছেলে পেলে তোকে আমার বাবার হাত থেকে বাঁচাতে পারবে না। তুই অপেক্ষা কর খালি। আজ আমার বাবা এসে সকলের সামনে তোকে ঘাড় ধরে হেঁচড়ে টেনে নিয়ে গিয়ে লকাপে ঢোকাবে। আচ্ছা ঠিক আছে, আমিও তিনার জন্য অপেক্ষায় রইলাম। তারপর মায়া মুখ বাঁকিয়ে চলে গেল। আমি চুপচাপ সেখানেই বসে আছি। একটু পর ক্লাসের ঘন্টা দিল, আর সাথে সাথে দৌড়ে ক্লাসে চলে গেলাম। রাফি আজ দেরি করে এসেছে, তাই আমার পাশে আর সিট পায়নি। একটু দূরেই বসেছে সে আমার। এদিকে স্যার ক্লাস করাচ্ছে, আমি স্যারের লেকচার মন দিয়ে শুনছিলাম। ঠিক তখনই হুট করে কয়েকজন পুলিশ ক্লাসরুমের মধ্যে ঢুকে পড়ল। তারপর তারা আমাকে টানতে টানতে ক্লাসরুম থেকে বাইরে নিয়ে যায়। পুরো ক্লাসে একটা বিদঘুটে রোল পড়ে যায়। স্যার ক্লাস করানো অফ করে দেয়। সবাই পুলিশগুলোর দিকে তাকিয়ে আছে। এদিকে আমাকে বাহিরে নিয়ে যেতেই দেখলাম একটা পুলিশের গাড়ি দাঁড় করানো। মায়া, এই ছেলেটা নাকি? হ্যাঁ বাবা, এই ছেলেটা। মায়ার কথা শুনে বুঝতে বাকি রইল না যে তার সাথে দাঁড়িয়ে থাকা লোকটা তার বাবা। এই বেটা, অনেকবার বেড়েছিস তুই। অনেক কয়টা পাখনা গজিয়েছে নাকি তোর শরীরে? আজ তোর শরীরের সব কয়টা পাখনা আমি ভেঙে দিব। স্যার, আমার দোষটা কি? তুই আমার মেয়ের সাথে বেয়াদবি করেছিস, আমার মেয়ের মুখের উপরে নাকি কথা বলেছিস, সেটাই তোর সবচেয়ে বড় দোষ। স্যার, বেয়াদবি তো আমি করিনি, তবে মুখের ওপরে কথা বলেছি, কিন্তু এটার জন্য যে জেল হাজত হয় তা জানা ছিল না। বেয়াদব ছেলে, তুই তো দেখি মুখের ওপর কথা বলছিস। এই কথা বলে ঠাস করে একটা থাপ্পড় লাগিয়ে দে আকাশের গালে। এই বেটাকে ধরে নিয়ে গাড়িতে ঢোকা। বেটাকে আজ অনেক কিছু বোঝানোর আছে। মায়ের বাবার কথা মতন পুলিশগুলো আমায় ধরে নিয়ে গাড়িতে বসালো। আমি মনে মনে বলছি, এই থাপ দাঁড়িয়ে এসে হাজির। এমপি সাহেব গাড়ি থেকে নেমেই মায়ার বাবার কলার ধরে ফেলল। এ চামচার বাচ্চা, তোর কত বড় সাহস যে তুই এই ছেলের গায়ে হাত দিয়েছিস? স্যার, সে আমার মেয়ের সাথে বেয়াদবি করেছে। তোর বেয়াদবির গুষ্টি মারি বলে পা থেকে জুতা খুলে মায়ের বাবার মুখে ঠাস ঠাস করে অনেক কয়টা বাড়ি লেগে দেয়। এমপির কাণ্ড দেখে সবাই হা হয়ে তাকিয়ে আছে তিনার দিকে। সব কিছু যেন মাথার উপরে দিয়ে গেল সবার। সামান্য একটা ছেলেকে আটক করার কারণে এমপি এসে পুলিশ অফিসারকে জুতো দিয়ে মারছে। এ যেন এক ভয়ঙ্কর ব্যাপার ঘটে গেল। এমপি পুরো রেগে মেগে আগুন। মায়ার বাবা নিচের দিকে তাকিয়ে আছে লজ্জায়। এ জানোয়ার, তোদের কথা কি কানে জানি? তোরা ওকে এখনো কোন সাহসে গাড়িতে উঠে রেখেছিস? ওসের মতো জুতা বাড়ি খেতে না চাইলে নামা তাড়াতাড়ি ওকে গাড়ি থেকে। এমপির কথা শুনে পুলিশগুলো তাড়াতাড়ি আকাশকে গাড়ি থেকে নামিয়ে দিল। গাড়ি থেকে নামানোর সাথে সাথে এমপি দৌড়ে এসে আকাশের হাত চেপে ধরে। ভাই, ওসির ভুল হয়ে গেছে, প্লিজ ওসিকে মাফ করে দেন। ওর হয়ে আমি ক্ষমা চাইছি আপনার কাছে। ক্ষমা টমা আমি বুঝি না, আর আমি এসব হাঙ্গামাতেও নেই। সো তাড়াতাড়ি সবাই এখান থেকে গাড়িটি গোল করে পালান। আমি 1 থেকে 3 গোনার আগে যেন পুরো কলেজ ফাঁকা হয়ে যায়। আকাশ 1 থেকে 3 গোনার আগে এমপি আর ওসি দুটোই সেখান থেকে হাওয়া হয়ে যায়। এবার যেন সবাই বিস্ময় খেয়ে যায়। কে এই ছেলে যার কথায় এমপি পর্যন্ত জায়গা ত্যাগ করলো? পাশেই মায়া দাঁড়িয়েছিল। সে চোখ বড় বড় করে আকাশের দিকে তাকিয়ে আছে। মনে হয় যেন তার চোখের সামনে আজরাইল দাঁড়িয়ে আছে। কে এই ছেলে যার কথা এমপি পর্যন্ত জায়গা ত্যাগ করলো? পাশেই মায়া দাঁড়িয়েছিল। সে চোখ বড় বড় করে আকাশের দিকে তাকিয়ে আছে। মনে হয় যেন তার চোখের সামনে আজরাইল দাঁড়িয়ে আছে। মায়ার বাবার কাজ করবার দেখে পুরো মাথা বিগড়ে গিয়েছে আমার। ইচ্ছে করছিল কয়েকটা ঠাঁটিয়ে লাগাতে, কিন্তু নিজেকে শান্ত করে রাখলাম, কারণ এমনিতেই এমপি সাহেব এসে সবার চোখ কপালে উঠে দিয়েছে। আর এদিকে তার উপরে আমি যদি কিছু করি তাহলে সেটা একটা বিশ্রী ব্যাপার হয়ে যাবে। তাই নিজেকে সামলে নিলাম। সবাই এখনও চোখ বড় বড় করে আমার দিকে তাকিয়ে আছে। আমি চুপচাপ সেখান থেকে ক্লাসে চলে এলাম। পুরো ক্লাস নিস্তব্ধ হয়ে আছে। অন্যদিকে মায়া এখনো সেই জায়গায় ভ্যাবাচাকা খেয়ে দাঁড়িয়ে আছে। ছোট লোক, তোকে আমি দেখে ছাড়বো। আমার বাবাকে অপমান করা, এটার কড়া প্রতিশোধ আমি ঠিক নেব। কিন্তু ওকে বাঁচাতে এমপি সাহেব কেন আসলো কলেজে? না, এটা হয়তো কাকতালীয় ব্যাপার হবে। আর না হয় এই ছেলে হয়তো এমপির উপকার করেছিল কোনো সময়, না হয়তো এমপির ছেলে পেলে। কিন্তু আমি তো তোকে গেলিয়ে ছাড়বো। মায়ের কতটুকু ক্ষমতা
সেটা তুই সুযোগ মতো দেখে নিতে পারবি। আর তোর মতো ছোট লোককে সাহেস্তা করতে আমার বেশি সময় লাগবে না, খালি সময়ের অপেক্ষায় আছি। আমি এই ক্লাসে বসে আছি, স্যার আবার লেকচার দেওয়া শুরু করেছেন, কিন্তু ক্লাসের কারোর কোনো মনই নেই ক্লাসের প্রতি। সবাই আমার দিকে বাঁকা চোখে তাকিয়ে আছে, বিশেষ করে রাফি। দেখতে দেখতে স্যারের ঘন্টা শেষ করে স্যার রুম থেকে বের হতে না হতেই সবাই আমার উপরে ঝাঁপিয়ে পড়ল। রাফিও আমার উপরে ঝাঁপিয়ে পড়েছে। এই আকাশ, তোকে বাঁচানোর জন্য এমপি সাহেব কেন আসলো রে? তুমি কে, সত্যি করে বলো তো। রাফির প্রশ্ন শুনে কি বলবো মাথায় কাজ করছে না, সব কিছুই যেন আউলে যাচ্ছে। তাও কোনো একটা মিথ্যা বানিয়ে বলে দিলাম যে একটা সময় ওনার দলের ছেলেদের সাথে কাজ করতাম, তাই উনি আমাকে বাঁচাতে এসেছে। কিন্তু তাই বলে তোমার কথার মতন তারা চলে যাবে? আরে সেটা হয়তো ভালোবাসার খাতিরে করেছে। ও তাহলে ঠিক আছে। সবাই এবার শান্ত হয়ে গেল আমার মিথ্যা যুক্তি শুনে, কিন্তু আসল ঘটনাটা কি সেটা হয়তো আমিই জানি। যাক, পরিস্থিতি সামলেছে, এটাই অনেক কিছু। দেখতে দেখতে সব কয়টা ক্লাস শেষ করে রাফি আর আমি একসাথেই ক্লাসরুম থেকে বের হচ্ছি। তখনই দেখি ক্লাসরুমের সামনে নাদিয়া দাঁড়িয়ে আছে। এই আকাশ, তুই একটু এক পাশে আয় তো, তোর সাথে আমার কিছু পার্সোনাল কথা আছে। আচ্ছা রাফি, তুমি ক্যান্টিনে গিয়ে বসো, আমি নাদিয়ার সাথে কথা শেষ করে আসছি। আচ্ছা। নাদিয়া আর আমি একপাশে চলে এলাম কথা বলার জন্য। হ্যাঁ বলো, কি বলবে? আকাশ, আর একটু হলে তো আজ ধরা খেয়ে যেতিস। হ্যাঁ রে, আরেকটু হলেই সব কিছু ফাঁস হয়ে যেত। সব কিছুই এমপি সাহেবের কারণে হয়েছে। কিন্তু উনি খবর পেল কি করে রে? তা আমি জানি না, কিন্তু হয়তো কোনোভাবে তিনি খবর পেয়েছেন আমার কথা, তাই তিনি ছুটে এসেছেন। হ্যাঁ সেটাই হবে। আচ্ছা শোন, তুই একটু সামনে থাক। তুই যেহেতু নিজেকে আড়াল রাখতে চাইছিস, তাহলে নিজেকে গুটিয়ে রাখাই ভালো। হ্যাঁ ঠিকই বলেছিস। আচ্ছা চল এবার ক্যান্টিনে চল, রাফি আমাদের জন্য অপেক্ষা করছে সেখানে। হ্যাঁ চল। নাদিয়াকে নিয়ে ক্যান্টিনে চলে গেলাম। তারপর অনেকটা সময় বসে সেখানে আড্ডা দিয়ে কাটিয়ে দিলাম। তারপর নাদিয়াকে নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছি। রাফিও তার বাসার উদ্দেশ্যে চলে যায়। এভাবেই কলেজ বাসা করতে করতে মধ্যে একটা জিনিস লক্ষ্য করলাম। আমরা তিনজন যখন বসে আড্ডা দেই, তখন মায়া আমাদের আশেপাশে ঘুরঘুর করে। একদিন এভাবে ক্লাস শেষ করে আড্ডা দিচ্ছিলাম, ঠিক তখনই মায়া এসে আমার গা ঘেঁষিয়ে বসে পড়ে। এই আপনি এখানে কেন? ইচ্ছে হয়েছে তাই এসেছি। আপনার ইচ্ছে হলে সেটা অন্য জায়গায়, কিন্তু আমার সাথে কেন বসতে হবে আপনার? বললাম তো আমার ইচ্ছে হয়েছে, তোর সাথে বসতে ইচ্ছে হয়েছে আমার, তাই এসে বসে পড়েছি। কি নেশা টেশা করে এসেছেন মনে হয়, না অন্য কোনো প্ল্যান করেছেন? হ্যাঁ, যেখানে আমার মতো ছোট লোককে আপনার দুই চোখে সহ্যই হয় না, সেখানে আমার পাশে এসে বসার ইচ্ছে জেগেছে আপনার। ব্যাপারটা কেমন অদ্ভুত না? আকাশ, আমি এমনিতেই এসে বসেছি তোমার পাশে, আমার ভিতরে কোনো মতলব নেই। আপনার কথা মোটেও বিশ্বাস করি না আমি, সো চলে যান এখান থেকে। না, আমি কোথাও যাব না, আমি তোর পাশে বসে থাকবো। মায়ের কথা শুনে মেজাজটা চটে যাচ্ছে, তাও নিজেকে সামলে নিয়ে নাদিয়াকে বললাম, নাদিয়া চল তো এখান থেকে, আমরা অন্য কোথাও গিয়ে বসবো। হ্যাঁ চল। নাদিয়া আমি রাফি উঠেন। ঠিক তখনই মায়া আমাকে খামচে ধরল। এই তুই কোথাও যাবি না, আর এখান থেকে এক পাও নড়চড় করবি না তুই। কিন্তু কেন? আমি আপনার কথা কেন শুনবো? কারণ তুই আমাকে ভালোবাসতিস, তাই শুনবি। মায়ার কথা শুনে চরম লেভেলের হাসি চলে আসলো। হাসালেন আপনি। শোনেন, ভালোবাসতাম ঠিক, কিন্তু এখন ঠিক ততটাই ঘৃণা করি আপনাকে। আপনার মতো মানুষ ভালোবাসারই যোগ্য না। সো চললাম আমি, বলে একটা ঝটকা দিয়ে মায়ার থেকে নিজেকে ছাড়িয়ে নিলাম। তারপর সেখান থেকে চলে এলাম। যত সব পাগল ছাগলের পাল্লায় পড়তে হয় আমাকে। এদিকে মায়া ঠাই হয়ে সেখানে দাঁড়িয়ে কান্না করে দিয়েছে, কিন্তু কেন কান্না করছে সে নিজেও জানে না। সে আকাশের উপরে ক্ষিপ্ত ঠিক আছে, কিন্তু হুট করেই তার মন কেন জানি বেফাস একটা বায়না করে বসে সে আকাশের সাথে বসে গিয়ে থাকতে।
তার সাথে গিয়ে কথা বলতে। তার প্রতি কেমন যেন একটা দুর্বলতা কাজ করছে মায়ার। আমি জানি না কেন যে আমার মনটা হঠাৎ করে এমন বায়না করলো, তবে সত্যিই কোনো উদ্দেশ্য ছাড়া আমি তোর কাছে এসেছিলাম, কিন্তু তুই আমাকে দূরে ঠেলে দিলি, আমাকে অপমান করলি। তুই এসব করে সত্যি তোর পাপের পাল্লা ভারী করলি। আমাকে অপমান করা আর আমার বাবাকে অপমান করার শোধ আমি সময় মতোই নিয়ে নেব। বিশেষ করে তুই নাদিয়া মেয়েটার সাথে চলাফেরা করিস, সেটা দেখলে আমার যেন কেমন গা জ্বলে ওঠে। ইচ্ছা করে তোকে বুকের ভিতরে লুকিয়ে রাখি, কারোর সাথেই তোকে কথা বলতে দিই না, কিন্তু তুই ওই বেয়াদব মেয়ে নাদিয়ার সাথে ঘনিষ্ঠ হয়ে উঠেছিস। ওই মেয়েকেও আমি ছাড়বো না, তোদের দুটোকেই আমি শেষ করে দেব। আমার মন যখন তোকে একবার কাছে নিয়েছিল, আমার ব্যবহার করা আর আমি ব্যবহার করা জিনিস কাউকে দিই না, কাজ শেষ হলে ছুঁড়ে ফেলে দিই, তাই তোকেও আমি ছুঁড়ে ফেলে দেব। আমার জিনিসের ওপরে অধিকার শুধু একমাত্র আমারই থাক, যা আমি ব্যথিত কারণ নয়। মায়া এসব কথা বলছে আর ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে। এদিকে আকাশ, নাদিয়া আর রাফি অন্য জায়গায় বসে আড্ডা দিচ্ছে। আকাশ, সত্যি মায়া মেয়েটার মাথায় হয়তো প্রবলেম আছে। নাদিয়া হয়তো থাকতে পারে, কিন্তু আমি শিওর নই। তবে যেটুকু শিওর তা দিয়ে বলতে পারি যে মেয়েটার আমাকে দেখে জেলাস হয়। তা আমিও লক্ষ্য করেছি। আচ্ছা চল, এখন এইসব বাদ দিয়ে ওঠা যাক। তোর তো আজকে আবার আমার সাথে একটা জায়গায় যাওয়ার কথা। হ্যাঁ চল। নাদিয়ার সাথে চলে এলাম, আর একটা জায়গায় কাজ আছে বলতে, মানে নাদিয়ার বাসায় আজ দাওয়াত। রাফি সামনে থাকায় সেই কথা তাকে অন্যভাবে ঘুরিয়ে বলেছে। আর নাদিয়ার বাসায় দাওয়াত দেওয়ার কারণ হচ্ছে তার বাবার সমস্যাটা আমি সমাধান করে দিয়েছি, তাই তিনি আমাকে দুপুরে খাবার জন্য যেতে বলেছে। আর নাদিয়া আর আমি গাড়িতে করে তার বাসার উদ্দেশ্যে রওনা হলাম। তাদের বাসায় গিয়ে দেখি শানদার আয়োজন করা হয়েছে খাবারের, আর সারাটা দুপুর নাদিয়ার বাসাতেই ছিলাম, খাওয়া দাওয়া করেছি। তারপর বিকেলে চাটা খেয়ে নিজের বাসায় এসেছি। দিনটা বেশ ভালোই কেটেছে। সেখান থেকে এসে রাতের বেলায় একটু পড়ে টরে ঘুমিয়ে পড়লাম। পরদিন সকালবেলা উঠে কলেজে চলে গেলাম। কলেজে প্রবেশ করতেই মায়া আমার কলার ধরে টেনে দেয়ালের সাথে চেপে ধরল। মায়ার কাণ্ড দেখে আমি তো পুরাই অবাক। এই ছোট লোক, তোকে শেষবারের মতো করে বলছি, আমি চাই তুই আবার আমার সাথে আগের মতো করে চলাফেরা কর, আবার আগের মতো করে ভালোবাস, আর ওই মেয়ে থেকে দূরে থাক, কারণ ওই মেয়েকে তোর পাশে দেখলে আমার কেন জানি সহ্য হয় না। আপনার মতন কোনোদিন ভালোবাসা নামক শব্দটা যায় না, সো আপনার সাথে কোনোদিনই আর কোনো কিছুই ঠিক হবে না। এই বস্তির ছেলে, শুনে রাখ, তাহলে তোকে মরতে হবে। অনেক অহংকার এসে গেছে তোর মাঝে। নামি দামি কলেজে পড়ে তুই যে বস্তির ছেলে সেটা ভুলে গিয়েছিস, তাই সেটা তোকে মনে করিয়ে দেব আবার। আরে ছাড়ুন তো, আপনি যা পারেন গিয়ে করেন। আপনার সব হুমকি টমকিতে আমি ভয় পাই না। আমিও দেখব কত দূর কি করতে পারেন আপনি। এবার চললাম। এটা বলে মায়ার থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে চলে এলাম। তারপর সোজা ক্লাসরুমে চলে আসি। সবার সাথে মিলেমিশে ক্লাসটা শেষ করলাম, কিন্তু মায়া ক্লাসে আসেনি। ধুরো, সে না আসলে আমার কি, না আসলে না আসুক, কপাল পোড়া গেলে তার যাবে, আমার নয়। আমার মতন আমি থাকব। ক্লাস শেষ করে বের হয়ে গেলাম আমি আর রাফি। নাদিয়া হয়তো ক্যান্টিনে অপেক্ষা করছে আমাদের জন্য। ক্যান্টিনটা কলেজের সামনে বরাবর রাস্তার অপর পাশে। কলেজের গেট অতিক্রম করে যেই না ক্যান্টিনের দিকে যাব, তখনই দেখি মায়া অনেকগুলো ছেলেপেলের সাথে নিয়ে দাঁড়িয়ে আছে। সে আমায় ছেলেগুলোকে, ওই যে ওই ছেলেটা, তাকে মারতে হবে আপনাদের, একদম পুরোপুরি মেরে ফেলবেন তাকে। মায়ার শহরের অনেক কয়েকটা মাস্তানকে ভাড়া করে আনে আকাশকে মারার জন্য। ছেলেগুলোর লিডার যে আছে সে ছেলেপেলেকে বলে, এই মালটাকে তাড়াতাড়ি উঠিয়ে নিয়ে আয়, ওর কাহিনী তাড়াতাড়ি শেষ করে যেতে হবে। ছেলেপেলেগুলো লিডারের কথা মতো আকাশকে রাফির সাথে দেখে তুলে নিয়ে যায়, কিন্তু অবাক করা কাণ্ড তখনই ঘটে যখন লিডারটা আকাশকে দেখে। সে আকাশকে দেখে ঠাস করে মায়ার গালে কষে কয়েকটা থাপ্পড় লাগিয়ে দেয়। মায়া থাপ্পড় খেয়ে তার ভাড়া করা লোকের দিকে থ হয়ে তাকিয়ে আছে। এই বেয়াদব মেয়ে, তুই কাকে মারার জন্য আমাদের ভাড়া করেছিস? তুই কি জানিস যাকে মারার জন্য আমাদের তুই ভাড়া করেছিস সে কোনো সাধারণ মানুষ না?
মানেটা কি ভাইয়া? ও কে তাহলে, যে আপনারা ওকে এত ভয় পাচ্ছেন? ওই যে বস্তির ছেলেকে? আবার কয়েকটা থাপ্পড় পড়ে মায়ার গালের উপরে। সম্মানের সাথে কথা বলবি, ভাইয়ের নামে একটা বাজে কথা বললে সোজা কবরে পাঠিয়ে দেবো তোকে। বদমাস মেয়ে, তুই তো আজ আমাদের সবাইকে মৃত্যুর পথে ঠেলে দিয়েছিলি পুরো। তুই আজরাইলকে মারার জন্য আমাদের ভাড়া করে নিয়ে এসেছিস, ফাজিল মেয়ে। ওনাকে আমরা কেন, আমার মতো হাজারটা গুন্ডা একসাথে আসলেও ওনার কিচ্ছু করতে পারবে না। বেয়াদব মেয়ে, ইচ্ছে করছে তোকে মেয়ে এখানে তক্তা বানিয়ে দেই। মায়া ওদের কথা শুনে থতমত খেয়ে যায়। কে এই আকাশ, আর কিসের এত পাওয়ার তার? অন্যদিকে লিডার দৌড়ে গিয়ে আকাশের পায়ের উপরে হুমড়ি খেয়ে পড়ে। এই দৃশ্য দেখে আশেপাশে যত ছাত্রছাত্রী ছিল তাদের সবার চোখ জোড়া গোলক ধাঁধার মতো ঘুরপাক খেতে থাকে। সবার মনে একটাই প্রশ্ন, কে এই ছেলে যার কাছে এসে এমপি মাফ চায়, যার পায়ের কাছে এসে শহরের নামকরা গুন্ডারা হুমড়ি খেয়ে পড়ে? কারোর মাথায় যেন কিছুই কাজ করছে না। তবে সবাই একটা জিনিস শিওর হয়ে গিয়েছে যে এই ছেলে কোনো সাধারণ ছেলে নয়। এই ছেলে কোনো এক ভয়ঙ্কর রক্তচোষা, যার সামনে বড় বড় নেতাদেরও হাওয়া টাইট হয়ে যায়। এই ছেলের মধ্যে সত্যিই শেরে আলীর শক্তি লুকিয়ে আছে। তবে সবাই একটা জিনিস শিওর হয়ে গিয়েছে, এই ছেলে কোনো সাধারণ ছেলে নয়। এই ছেলে কোনো এক ভয়ঙ্কর রক্তচোষা, যার সামনে বড় বড় নেতাদেরও হাওয়া টাইট হয়ে যায়। এই ছেলের মধ্যে সত্যি শেরে আলীর শক্তি লুকিয়ে আছে। আজকের পর যেন তোদেরকে আর আমার চোখের সামনে না দেখি। আর তোরা টাকার লোভে যাকে তাকে মারতে চলে আসিস। তোদের মধ্যে কি বিবেক বিবেচনা বলতে কিছুই নেই? ভাই সত্যি আমাদের ভুল হয়ে গেছে, আজকের পর কোনোদিন আর এসব কাজকর্ম করব না। হ্যাঁ, যা আমার চোখের সামনে থেকে। আকাশের কথা শুনে লিডার মাটি থেকে উঠে দাঁড়ায় আর তারপর দলবল নিয়ে হাঁটা দেয়। কিন্তু কি মনে করে যেন লিডারটা আবার পেছনে ফিরে আসে। এই দেমাগি মেয়ে, শুনে রাখ, তুই যদি ভাইকে মারার জন্য আর কোনো চক্র পাকিয়েছিস তাহলে ধরে রাখ সেটাই তোর শেষ দিন। আর একটা কথা বলেছিলি যে ভাই বস্তির ছেলে, শুনে রাখ ভাই এমন একজন মানুষ যার বাসার কাজের মেয়ের যোগ্যতাও তোর নাই। তোর বাবার মতো নসিব ভাইয়ের পকেটে হাজার খানেক থাকে। সো ভবিষ্যতে কিছু করার আগে ভেবে চিন্তে করবি। চললাম এবার। ভাড়া করা মাস্তান সব কয়েকটা চলে গেল। এদিকে সবাই আকাশের দিকে চোখ পাকিয়ে তাকিয়ে আছে, বিশেষ করে মায়া। মায়া ভয়ে পুরোপুরি চুপসে আছে। কে এই ছেলে? কিসের এত ক্ষমতা তার, যার সাথে কেউ টক্কর দিতে চায় না, সবাই উল্টো রাস্তা ধরে? না, এই ছেলের হিস্ট্রি আমাকে জানতেই হবে। এই দিমাকি মেয়ে, দেখলি তো খেলা কাকে বলে? শোন, তোর মতো সাধারণ ওসির মেয়ে আমার কিছুই করতে পারবে না। আমি এমন গভীর জলের মাছ যেই গভীরতায় জাল পর্যন্ত পৌঁছায় না। আর আমাকে ধরবে কি করে? সো এখনো সময় আছে, ভালো হয়ে নে, না হয় এমনভাবে শায়েস্তা করবো তোকে এরপর থেকে আর কোনো দিন কাউকে মুখ দেখানোর মতো ক্ষমতা থাকবে না তোর। এ রাফি, ক্যান্টিনে চল। রাফিকে নিয়ে ক্যান্টিনে চলে গেলাম। সবাই আমার দিকে ঘুরে ঘুরে তাকাচ্ছে। আমি জানি সবার মনে কি ঘুরপাক খাচ্ছে, কিন্তু কেউ সামনে এসে জিজ্ঞেস করার মতো এদিকে সাহস করতে পারছে না। এদিকে ক্যান্টিনে গিয়ে দেখি নাদিয়া বসে আছে। আকাশ, মানুষ মনে হয় তোকে শান্তিমতো থাকতে দিবে না। হ্যাঁ রে, তাই তো দেখছি। যতই চেষ্টা করে ভালো থাকার, কিন্তু মানুষ এসে আমাকে উস্কে দেবেই। হয়েছে, থাক, আর মাথা গরম করতে হবে না। যা হয়েছে হয়েছে, আর বাকি কিছু হলে সেটা সময় দেখা যাবে। এখন সবকিছু মাথা থেকে ছেড়ে ফেল। হ্যাঁ, ঠিকই বলেছিস। নাদিয়ার সাথে কথা বলছিলাম, কিন্তু রাফি পাশ থেকে আমার দিকে চোখ পাকিয়ে তাকিয়ে আছে। আকাশ, কিছু মনে না করলে একটা প্রশ্ন করি? হ্যাঁ, করো। তুমি কে সত্যি করে বলো তো? তোমাকে দেখতে তো সাধারণ মানুষ এই মনে হয়, কিন্তু আজ 2 দিন ধরে চোখের সামনে যা দেখছি তাতে তো তোমাকে আমার অস্বাভাবিক কে মনে হচ্ছে। মনে হচ্ছে যেন তোমার এই চেহারাটা নকল। এই চেহারার পিছনেও কেউ একজন লুকিয়ে আছে। রাফি, এখন ওসব কথা বাদ দাও। সময় এলে সবটাই জানতে পারবে যে আমি কে। আচ্ছা, ঠিক আছে। তারপর নাদিয়া, আমি, রাফি নিজেদের মতো করে কথা বলতে শুরু করলাম। কিন্তু মানুষের চোখ পাকানো এখনো বন্ধ হয়নি। সবাই বাঁকা চোখে আমাকে দেখছে। ধুর, দেখলে দেখুক, তাতে আমার কিছুই যায় আসে না। আমি আমার মতো নর্মাল থাকার ট্রাই করলাম, কিন্তু মায়া সেটা আমায় থাকতে দিল না। সে হঠাৎ করে ক্যান্টিনের মাঝে এসে আমাকে সবার সামনে জড়িয়ে ধরে। আকাশ, আমার ভুল হয়ে গেছে, প্লিজ তুমি। আকাশ, আমার ভুল হয়ে গিয়েছে, প্লিজ তুমি আমাকে মাফ করে দাও।
আমি না জেনে তোমার সাথে ওসব করেছি। আমি না জেনে তোমাকে বস্তির ছেলে বলে অপমান করেছি। আমি তার জন্য ক্ষমা চাইছি। তবে এখন তোমার বিষয় নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। তুমি যেই হবে, তোমাকে আমার চাই। কিন্তু আমার তো আপনাকে চাই, আমি বস্তিরই ছেলে। তো নিজেকে গুটিয়ে রাখুন আমার থেকে। তোর না চাইলে নাই, কিন্তু আমার তোকে চাই, তাই মানে চাই। সরি, আমি আপনার সাথে আর কোনো ধরনের সম্পর্ক রাখতে চাই না। তুই রাখবি, তোর ঘাড়ে রাখবে। দু একটা গুন্ডা এসে আমাকে হুমকি দিয়েছে বলে নিজেকে অনেক বড় কিছু ভাবছিস, তাই না? না, আমি তো নিজেকে কিছুই ভাবছি না। তাহলে সম্পর্ক রাখতে সমস্যা কোথায় তোর? না আমার মতো তোর মাঝে অহংকার এসে গেছে? এমনটা যদি হয় তাহলে কিন্তু অনেক খারাপ হবে। তুই যেই হোস না কেন, আমার থেকে উচ্চ বংশের নয় তুই। আর মাথায় রাখিস, আমার বাবা থানার ওসি। মায়ার কথা শুনে পাশ থেকে নাদিয়া হেসে উঠে, এই মেয়ে বংশ আর বাবার পাওয়ার নিয়ে যখন এতই বড়াই, তাহলে ওর মতন ছেলের পেছনে পড়ে আছো কেন? নিজের মতন থাকলেই তো পারো। এই মেয়ে, তুই কোনো কথা বলবি না। তুই যত নষ্টের মূল, তোর জন্যই সব হয়েছে। তুই ওর ব্রেন ওয়াশ করেছিস। মুখের ব্যবহার ঠিক করেন। না, আমি মুখের ব্যবহার ঠিক করব না। আমি বলেছি তো যে আমার তোকে চাই। এই নাদিয়া, চল তো এখান থেকে। ওর মতো ফালতু মেয়ের সাথে কথা বলাই বেকার। হ্যাঁ চল। মায়াকে রেখে আকাশ, নাদিয়া, রাফি তিনজন হাঁটা দেয়। আকাশ, আমি কিন্তু তোকে শেষ করে দেব, এটা আমি বলে দিলাম। তুই এখান থেকে এক পাও নড়বি না। যা পারেন করেন। মেয়েটার আসলেই মাথা খারাপ। তারপর ক্যান্টিন ছেড়ে আমাদের মতো করে আমরা চলে আসতে ধরলাম। ঠিক তখনই মায়া পিছন থেকে দৌড়ে এসে আমার মাথার মধ্যে গ্লাস দিয়ে সজোরে এক বাড়ি লাগিয়ে দিল। সাথে সাথে গ্লাস ফেটে মাথার ভিতরে ঢুকে গিয়েছে। মাথা থেকে চুইয়ে চুইয়ে রক্ত পড়ছে। মায়ার কাণ্ড দেখে থ হয়ে দাঁড়িয়ে আছি। পাশ থেকে নাদিয়া চেঁচিয়ে উঠল, এই বেয়াদব মেয়ে, তুই এটা কি করলি? ওর অবস্থান দেখিয়েছি। সে নিজেকে অনেক বড় কিছু ভাবছিল, কিন্তু সত্যিকারে সে আমার পায়ের সমানও না। তারপরেও অনেক অহংকার এসে গেছে তার মধ্যে, তাই তাকে তার অবস্থানটা দেখিয়ে দিলাম। এবার অনেক শান্তি লাগছে। এই বেয়াদব মেয়ে, তুই নিজেকে অনেক বড় কিছু মনে করিস? হ্যাঁ, তুই জানিস এই আকাশ মাহমুদ কার ছেলে? নাদিয়া আকাশের পরিচয় বলতে যাবে, ঠিক তখনই আকাশ নাদিয়ার মুখ চেপে ধরে। নাদিয়া, বাদ দে, ওর সাথে কথা বলে কোনো লাভ নেই। আজকের উত্তরটা তাকে আমি সময় মতো দিয়ে দেব। এখন চল এখান থেকে। আরে এই বেয়াদব মেয়ে, সে কে তাকে আমি ভালো করে চিনি। আর তোকে নতুন করে পরিচয় করিয়ে দিতে হবে না। সে একটা বস্তির ছেলে, আর তার বাবাও হয়তো বস্তির কোনো দিনমজুর। আর সে হয়তো দলবল করে কিছুটা নাম কামিয়ে, তাই তাকে ছেলে পেলে মারতে আসে না। কিন্তু শোন, ওসব পাওয়ার আমার কাছে চলবে না একদম। বাবাকে বলে শ্বশুরবাড়ি নিয়ে যাওয়ার ব্যবস্থা করব। মায়া আকাশ আর নাদিয়াকে এটা সেটা বলেই যাচ্ছে, কিন্তু তারা কোনো রিয়াকশন না করে তাড়াতাড়ি সেখান থেকে জায়গা ত্যাগ করে। আকাশ, তুই আসলেই পাল্টে গেছিস। ওকে ওর জায়গাটা একটু দেখিয়ে দেওয়া উচিত ছিল। তোর আসল পরিচয়টা দিলে ও তার অহংকার উল্টে রাস্তার ধারে পালিয়ে যেত, কিন্তু তুই দিতে দিলি না। নাদিয়া, সব সময় সব কিছু বলতে হয় না। সময় আসলে সে নিজেই জেনে যাবে কে, আর তখন তার সমস্ত অহংকার ধুলোয় মিশে যাবে। হ্যাঁ ঠিক আছে, কিন্তু বেয়াদব মেয়েটা কি অবস্থা করেছে তোর মাথার? আস্তে একটা জানোয়ার, আসলেই সে মেয়ে। চল তোকে হসপিটালে নিয়ে যাই। নাদিয়া আমার মাথায় হাত চেপে ধরে রেখেছে। তারপর রাফি আর সে মিলে আমায় হসপিটালে নিয়ে গেল। মাথায় অনেক কয়েকটা কাচের টুকরো ঢুকে গিয়েছে। ডক্টর সেসব বের করে ব্যান্ডেজ করে দিল। এসব করে বাসায় ফিরতে ফিরতে প্রায় বিকেল হয়ে গিয়েছে। আসলে মেয়েটা একটা সাইকো, না হয় এত কিছুর পরেও আমাকে মারার সাহস করতে পারতো না। এদিকে বাসায় এসে বিছানায় শুয়ে আছি। এক শোয়াতে রাত হয়ে গেল। অতঃপর রাতের বেলায় বিছানা ছেড়ে উঠে খেয়ে নিলাম। পরে আবার ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালবেলায় ঘুম ভাঙল 10টার দিকে। উঠে দেখি কলেজ টাইম পার হয়ে গিয়েছে। এছাড়া আজ এমনিতেও কলেজে যাব না। শরীরের অবস্থা বারদিয়াকে একটু ফোন দিয়ে বলে দেই যে আজ কলেজে যাব না। অবশ্য না গেলে সে বুঝতে পারবে কেন কলেজে যায়নি। না, তাও জানিয়ে দেই। ফোনটা হাতে নিয়ে নাদিয়াকে ফোন দিব।
তখনই দেখি নাদিয়ার 25টা মিস কল। ও আল্লাহ, এতগুলো কল কখন দিয়েছে সে? সাথে একটা মেসেজ দিয়েছে, তুই তাড়াতাড়ি কলেজ চলে আয়, এদিকে একটা ঝামেলা পেকে গিয়েছে। নাদিয়ার এমন মেসেজ দেখে তাড়াতাড়ি শার্ট গায়ে দিয়ে কলেজে চলে গেলাম। কলেজে পৌঁছে দেখি 15 থেকে 20টার মতো গাড়ি কলেজ মাঠে দাঁড়িয়ে আছে। আর্মি, পুলিশ, আরও বড় বড় কর্মকর্তাকে দেখা যাচ্ছে, সাথে মায়ার বাবাও রয়েছে। এদিকে ক্লাস পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছে। শিক্ষকরা আর সবাই কলেজ মাঠে দাঁড়িয়ে আছে, ছাত্র শিক্ষক কেউ বাদ নেই, সবাই চুপচাপ হয়ে আছে একদম। আমি ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে গেলাম। মনের মধ্যে কেমন একটা কোড আছে, কিছু তো একটা হয়েছে কলেজে। ধীরে ধীরে সামনে যেতেই দেখি সবার ভিড়ের মধ্যেই একটা মানুষ চেয়ার নিয়ে বসে আছে। আমি লোকটাকে দেখেই পুরো অবাক হয়ে গেলাম। লোকটা আর কেউ নয়, তিনি হলেন আমার বাবা আফজাল সাহেব। কিন্তু তিনি এখানে কেন? আমি তাড়াতাড়ি পিছনের দিকে হাঁটা ধরলাম। ঠিক তখনই সেই চিরচেনা কণ্ঠে ডাক দিল, এই ছেলে, কোথায় যাচ্ছিস? আমি চুপচাপ সেই জায়গার মধ্যে দাঁড়িয়ে পড়লাম। আর লোকটা চেয়ার থেকে উঠে এসে আমায় জড়িয়ে ধরে কান্না করে দিল। এই ছেলে, তুই এত পাষাণ কেন রে? তুই আমাদের ছেড়ে কি করে এতটা দূর চলে এলি? চুপচাপ মূর্তির মতো দাঁড়িয়ে আছি, কি বলবো ভেবে পাচ্ছি না। মুখের বলে যেন মুহূর্তের মধ্যেই কোথাও উধাও হয়ে গিয়েছে। এদিকে কলেজের সবার যেন হুঁশই উড়ে গিয়েছে। আফজাল সাহেব আমাকে জড়িয়ে ধরেছে এটা দেখে, কারণ আফজাল সাহেব শহরের নাম করা পলিটিশিয়ান এবং এশিয়ার মধ্যে টপ বিজনেসম্যানের লিস্টেও রয়ে। তিনার মতো ব্যক্তি কিনা আমার মতো ছেলেকে জড়িয়ে ধরেছে, সেটা ভেবেই যেন সবার মাথা খারাপ হয়ে যাচ্ছে। ঠিক তখনই তিনি আমায় ছেড়ে দিয়ে সবার উদ্দেশ্যে বললেন, আপনারা হয়তো কেউ এই ছেলেকে ভালো করে চেনেন না, কারণ আমি যতদূর জানি সে কখনো নিজের পরিচয় দিবে না, তাই তার পরিচয়টা আমিই দিয়ে দিচ্ছি। এই আকাশ মাহমুদ হচ্ছে আমার একমাত্র পুত্র সন্তান, যে কিনা ছদ্মবেশ ধরে এই কলেজে এতদিন পড়ালেখা করে আসছে। আফজাল সাহেবের মুখে এমন কথা শুনে যেন সবার মাথায় আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা। সবাই হা হয়ে তাকিয়ে আছে বাপ ছেলের দিকে। বিশেষ করে মায়া আর তার বাবার যেন পায়ের নিচ থেকে পুরোপুরি মাটি সরে গেছে। তারা যেন সাপের 5 পা দেখেছে তার মতো করে চমকে আছে। এই আকাশ মাহমুদ হচ্ছে আমার একমাত্র পুত্র সন্তান, এ কিনা ছদ্মবেশ ধরে এই কলেজে প্রতিদিন পড়ালেখা করে আসছে।